পিতৃতন্ত্র তো সবার মধ্যে কাজ করে, তার জন্য তো বায়োলজিক্যালি পুরুষ বা মহিলা হওয়ার দরকার নেই। একদমই তাই। আইন না এমনি এমনি আসে না, সেটা তো একটা সমাজের প্রতিফলন। এই যে বলা হয় না তুমি তখন কেন বলনি, আরে তখন আমি ব্যাপারটা ধরতেই পারিনি, অনুধাবনই করিনি। বৈবাহিক দর্শন পুরোটাই সমস্যার, কারণ এর কোনো আইনি জায়গাই নেই। মেয়েরা স্কুলে থাকছে, ছেলেরা ড্রপ আউট করছে। যেহেতু আমরা একটি পিতৃতন্ত্রে বাস করি, পড়াশোনা করে কাজ, এই লাইনটা আর নেই। সর্বস্তরের নেতাদের তো পড়াশোনা নেই, রোল মডেলও নেই। নেই তো। এক্স্যাক্টলি। WOMXN দরকার নেই মেনদের রাখার, তা সত্ত্বেও জেন্ডার গ্যাপ ডেটা, তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষ অনেক অনেক পিছিয়ে, অনেক নিচে তার স্থান। কর্মক্ষেত্রে যৌন হেনস্থাটা তো পুরোটাই একটা ক্ষমতার প্রকাশ। আমরা যে কোনো কর্মক্ষেত্রে দেখি মেয়েরা কোথায় থাকবে, একেবারে তলার সারিতে। একবার তুমি একটা খেটে কিছু রোজগার করতে পারো, তখন কিন্তু তুমি তাকে ঘরে ঢোকাতে আর পারবে না। এই হ্যাপিনেস ইন্ডেক্সে দেখাচ্ছে এই সিঙ্গেল উইমেনের ধারণাটা কমপ্লিটলি বদলে গেছে। যেখানে ছাঁটাই হবে, প্রথম কিন্তু ছাঁটাই হবে মেয়েরা। তার মধ্যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন হচ্ছে ওই ক্রিমিনাল ল এর মধ্যে পড়ে। পুরুষ যেহেতু হোল টাইমার, মহিলাও প্রেম বিয়ে সবই হয়েছে সেই রাজনৈতিক বাতাবরণে। সংসারটাকে তো টেনে নিয়ে যেতে হবে, সেটা মহিলা করছেন। জীবনে কোনোদিন কেউ গীতায় হাত রেখে বলেনি, কোনোদিন কোনো কোর্টে এটা নেই। পণ দেওয়া নেওয়া দুটোই অফেন্স আসলে। পণের জন্য মৃত্যু তো অহরহ এখনো দেখা যায়, এবং সেগুলো সব অ্যাক্সিডেন্ট হয়। যে কোনো সরকারি পরিসংখ্যান মানেই সেটা আসলে যা ঘটছে তার চেয়ে কম। শ্বশুর বাড়িতে যেতেই হবে এই আইনটা আছে নাকি? এই না ধ্যাত কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আজকে এখন বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে এসেছি আজকে আমরা, যার সঙ্গে আজকে আড্ডা দেব। রুচিরাদি। রুচিরাদি হচ্ছেন একজন অধ্যাপক। হ্যাঁ, অধ্যাপক। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, বিষয় হচ্ছে সমাজতত্ত্ব। আরেকটা বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব, নারীদের অধিকার রক্ষার আন্দোলন নিয়ে। তাহলে রুচিরাদিকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রুচিরাদির সাথে আমরা এত আড্ডা দিচ্ছি যে আমাদের চা প্রায় শেষ হয়ে গেছে। আর রুচিরাদির জন্য আজকে তোমার জন্য আছে আমাদের নতুন মেনু থেকে পোলো বাস্কেট এনসালাডা উইথ অ্যাভোকাডো সস। দারুণ এক্সোটিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা খুব গম্ভীর গম্ভীর আলোচনা করব। মেয়েদের বিষয় নিয়ে আলোচনা করলে মানে সবারই কোথাও না কোথাও সুতো জড়িয়েই থাকে। ঠিক। তো সেই সুতোগুলো যখন ধরতে যাবো বেশ গভীর দিকেই চলে যায়, কারণ আমরা ছোটবেলায় যখন বড় হই তখন তো এগুলো নিয়ে ভাবি না, মেয়েকে বড়ও করি না, কিন্তু হঠাৎ করে কিরকম একটা মনে না কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে দিই সমাজে, বিয়ে বাস্তব এই জীবন, সেই নিয়ে আজকে তোমার সঙ্গে একটু তোমাকে পেয়েছি, খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ, আমার খুব আনন্দ হয়েছে। আমি ফলো করি, আর তারপর যখন এই সুযোগটা পেলাম নিশ্চয়ই যাব আড্ডা মারতে সকাল সকাল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি প্রথমে শুরু করি যে অধ্যাপক, মানে ছোটবেলায় তো ক্লাসে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গতে বলা হয় অধ্যাপক অধ্যাপিকা, তো অধ্যাপকটাই কি এখন বলা হয়? এটা আমি জানি না বলেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে দুটোই বলা যেতে পারে, কিন্তু এখন একটা ধারা হয়েছে যে নিউট্রাল রাখি, মানে জেন্ডারটা অত তো প্রয়োজনীয় নয়, দরকার হচ্ছে তিনি কি করেন সেটা। তাই জন্য অধ্যাপক, লেখক, যেমন এখন নিউ অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে এখন হয়ে গেছে লেডি সুপারস্টার, মানে সুচিত্রা সেনকে তো লেডি সুপারস্টার বলা হতো না, কিন্তু এখন একজনকে লেডি সুপারস্টার বলা হয়। মানে এটা কতটা বড় ইনসাল্টিং আমার মনে হয়। এক্স্যাক্টলি। বলে যে মহিলা কবি নিয়ে বলা হয়েছিল না, যে কবি তো তিনি কবি, তার আগে মহিলা বলার তো প্রয়োজন নেই, কিন্তু এই যে সুপারস্টার তো সুপারস্টার, মানে তিনি মানে বাই ডিফল্ট মোডটা হচ্ছে পুরুষ সুপারস্টার। মহিলা যখন ওই জায়গায় পৌঁছন তখন তিনি তাহলে লেডি সুপারস্টার, এগুলো খুব সমস্যা। তাই জন্য এখন ভীষণ ক্লিশে। হ্যাঁ, তাই হচ্ছে জাস্ট জেন্ডার নিউট্রাল, যে যেভাবে নিজেকে আইডেন্টিফাই করতে চায়
কাজটাই কাজটাই তো তুমি কি আসল। রাইটার, অ্যাক্টর, এক্স্যাক্টলি প্রফেসর, এক্স্যাক্টলি লেডি প্রফেসর, লেডি প্রফেসর। যাই হোক, এবার আসি তোমার ছোটবেলা, মানে ছোটবেলা কোথাতে বড় হয়েছে? আমি বড় হয়েছি কলকাতাতেই, রাসবিহারীতে বাড়ি, বাবা মা দিদি ওখানেই পড়াশোনা করেছি, কার্মেল হাই স্কুলে 11-12। তো আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ একেবারে 11-12, তারপর পাঠভবনে পড়েছি, তারপর প্রেসিডেন্সিতে বাবা। পড়েছি, তারপর এমএ ইত্যাদি। মাঝখানে বাইরে ছিলাম, লন্ডনে ছিলাম, লন্ডন স্কুল অফ না ইকোনমিক্স তুমি থেকে। একটা একটা করে বলো। আচ্ছা, কার্মেল বেশ। থেকে পাশ করলে, পাশ করে আমি 11-12, তখন আমাদের এই স্কুলে 11-12 ছিল না, হ্যাঁ। তখন আমি গেলাম পাঠভবনে 11-12 পড়তে। সেখানে আমার খুব, কি নিয়ে পড়লে? আমার হিউম্যানিটিজই ছিল, ইকোনমিক্স, ফিলসফি, হিস্ট্রি। তখন তোমার মাথায় সমাজতত্ত্ব নিয়ে পড়লে? না, আমরা যখন পড়েছি তখন 11-12-এ সোশিওলজি ছিলই না। ইনফ্যাক্ট আমরা কলকাতায় সোশিওলজি তখন সবে সবে ঢুকেছে, মানে আমি তারপরে প্রেসিডেন্সিতে পড়েছি। আমরা ছিলাম সোশিওলজি 3rd ব্যাচ, মানে সেই প্রাগৈতিহাসিক যুগের কথা। তো তখন মানে সোশিওলজি 11-12টা না অনেক পড়ে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিলসফি, এবং যে কোনো স্ট্রিম থেকে সোশিওলজিতে যাওয়া যেত, মানে সে যদি সোশ্যাল সায়েন্স পড়ে থাকি 11-12-এ। তো আমি পাঠভবনে তাই পড়লাম। তারপর কলেজে ঠিক করলাম যে সোশিওলজি পড়বো। এখন যদি জিজ্ঞেস করা হয় ঠিক সোশিওলজি কেন, আমি বলতে পারবো না, তবে ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমার মনে হয়েছিল ফিলসফি, ইকোনমিক্স, পল সায়েন্স, হিস্ট্রি, এগুলো সবের সমন্বয় হবে যদি আমি সমাজ নিয়ে কিছু একটা পড়ি, আর তার নিশ্চয় একটা পড়ার একটা মেথড থাকবে। অত স্পষ্ট আর ছিল না। তখন তো অত ভাবনি, কিন্তু পরে ভেবেছি যে ঠিক ডিসিশন নিয়েছি, আমার মনে হয় ঠিকই নিয়েছি। নয়তো হয়তো ইতিহাস পড়তাম, বা আমার খুব দর্শন মানে ফিলসফির খুব ইন্টারেস্ট ছিল, হয়তো তাই পড়তাম। তো আমার দিদি তখন জেএনইউতে পড়তো, এবং তখন দিদি অন্য সাবজেক্ট পড়তো, জিওগ্রাফি। তো তখন খুব সোশিওলজি বলতো না, ভালো ডিসিপ্লিন ইত্যাদি। আমারও মনে হলো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, আচ্ছা পরীক্ষা দিলাম, পেয়েও গেলাম প্রেসিডেন্সিতে, তো ঢুকে গেলাম। তো সেই আর কি শুরুয়াত আর কি। এবং তারপরে কি করলে প্রেসিডেন্সিতে? ও গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করলাম আবার সোশিওলজিতে। তারপরে এইসব করে টোরে ইন দ্য মিন টাইম ওই চাকরির পরীক্ষা, পার্ট টাইম পড়ানো, এনজিওতে চাকরি, এইসব হয়েছে। তারপর আমি এই এনইউজেস যেখানে এখন পড়াই, ওখানে তখনও রেগুলার পোস্ট না, কিন্তু ঢুকে গেলাম পড়াতে, দেখলাম এটাই আমার হবে। তারপরে আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেইটা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। আমার অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ইন্টারেস্ট ছিল, মানে আন্ডারগ্র্যাড থেকে ইন্টারেস্ট ছিল মানবাধিকার, হিউম্যান রাইটস রিলেটেড কিছু করা, উইমেন্স রাইটস, হিউম্যান রাইটস করে আমি তাতে ঢুকে গেলাম। তো ওই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করলাম, আর একটা স্কলারশিপ পেয়েছিলাম, তাই ওখানে ওটা ভাবতে হয়নি আর কি, থাকা খাওয়া এইসব করে। তারপরে আমি আবার ব্যাক করি, এবং চাকরিটা ছিল, ওরা আমাকে ছুটি দিয়েছিল, করে আবার ব্যাক টু পড়ানো ইন্ডিয়াতে সোশিওলজি। হ্যাঁ, এখানে সোশিওলজি, ল ইত্যাদি। তারপর এখানে পার্মানেন্টলি? হ্যাঁ, তারপরে ওই মানে আসার পরে ওটা পার্মানেন্ট হয়ে গেছিল, তো সেখানেই চলছে। আচ্ছা, এবার তোমার বাবা মা? মা হোম মেকার, বাবা রিজার্ভ ব্যাংকে চাকরি করতেন। আচ্ছা। তো সেই সুবাদে আমি জন্মেছিলাম বম্বেতে, কিন্তু আমি যখন 1.5 বছর বয়স তখন বাবার বদলির চাকরি। আমি আর দিদি তো বদলির চাকরি তখন কলকাতায় চলে এলো, তো সেখান থেকে কলকাতায়। তারপর বাবা এদিক ওদিক বদলি হয়েছেন, কিন্তু ওই যা হয় না স্কুলে, আমি একটু বড়, দিদি আর একটু বড়, তো বাবা এই বদলি হয়েছেন, যাতায়াত করেছেন ইত্যাদি করে, এই আর কি। এখন তো দুজনেরই অনেক দিন। হ্যাঁ, তো এখানেই আছে। ধরো তুমি লন্ডনে ছিলে, তখন ওখানকার ইয়ে নিয়েই পড়েছো তো নাকি? হ্যাঁ, মানে হিউম্যান রাইটসটা একটু ইন্টারন্যাশনাল, তো সেটা খুব স্পেসিফিক, ইন্ডিয়া স্পেসিফিক ছিল না, একটা ইন্টারন্যাশনাল লেভেলে হিউম্যান রাইটস কোয়েশ্চেন্স কি ইত্যাদি ইত্যাদি। সেইটা যখন তুমি ইন্ডিয়ার পুরো পৃথিবীর হিউম্যান রাইটস দেখছো, তো মেয়েদের বিষয়ে যেহেতু কথা বলছি, তো কতটা তোমার মনে হয়েছিল যে ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি আছে? আমার ইনফ্যাক্ট একটা পেপারও ছিল হিউম্যান রাইটস অফ উইমেন, কারণ ওটা সেন্ট্রাল পেপার ছিল বলে। একটা
একটা জিনিস আমার না মনে হয়েছিল যে যখনই আমরা মানে আর ওই পেপারটার মধ্যে একটা থিওরি প্র্যাকটিস ইত্যাদি আর একটা লয়ের বড় জায়গা ছিল, যে খুব কানেকশন আছে, মানে গ্লোবালি দেখলে কিন্তু মেয়েদের প্রশ্নগুলো অনেকটা একই রকম। এবার তার একটা তারতম্য হতে পারে, কিছু দেশে ইকুয়ালিটির প্রশ্ন বেশি, আরেকটু ইকুয়াল, কিন্তু কোথাওই সেটা পুরোপুরি ইকুয়াল সেকেন্ড সিটিজেনশিপেই আছে একেবারে, মানে ও মানে কালকে আমার মেয়ের সাথে কথা হচ্ছে, মেন পাশে ওমেন, হ্যাঁ মানে এই কথাটাই না স্ট্রাইক করলো মাথায় গিয়ে, যে সেই সেকেন্ড ভাবেই আমাদেরকে সবসময় এখন তাই জন্য ওই বানান বদলানোর একটা জায়গা হচ্ছে না, সেটা হচ্ছে মেয়ে বলতে কারা বুঝি, ট্রান্স উইমেন আর অলসো উইমেন, সেখান থেকে যে এখন WOMXN, মানে দরকার নেই মেনদের রাখার, তা সত্ত্বেও আমি ক্যান এক্সপ্লেন WOMXN। তো মানে হ্যাঁ, এইটা যখন সারা পৃথিবীতেই একেবারে, women, তার মানে একেবারে। তো তুমি আমাদের পিছনে একেবারে, কারণ তখন আমরা ওই ডেটা ইত্যাদি দেখতাম যে এটা গ্লোবাল ডেটা, তো সেটা তো ঠিকই যে ইউরোপ অনেক এগিয়ে ইত্যাদি, তার মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ সবচেয়ে যদি আমরা দেখি সমান, তাহলে সব ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। ভালো অবস্থা মানে কি তারা চাকরি করে বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এডুকেশন, তাদের পলিটিক্যাল পার্টিসিপেশন, ইন্ডিপেন্ডেন্ট থাকা, ভায়োলেন্স কম, চাকরিতে রেপ্রেজেন্টেশন, চাকরিতে প্রমোশন, মানে কর্মরত তারা, সেটা পলিটিক্যাল লিডার্স হিসেবেও তখন ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেইটা সবচেয়ে বেশি মোটামুটি স্ক্যান্ডিনেভিয়ান দেশে, সুইডেনে ইত্যাদি পাওয়া যায়, কিন্তু সেখানেও কিন্তু ওটা 50-50 নয় আর কি। তো এই মুহূর্তে ইন্ডিয়ার কি অবস্থা, মানে মেয়েদের ইকুয়ালিটি ইনইকুয়ালিটিতে? সারা বিশ্ব জুড়ে কিন্তু ইকুয়ালিটি, মানে শুধু জেন্ডার ইকুয়ালিটি না, মানে অসাম্য কিন্তু অনেক বেড়েছে, মানে সবচেয়ে তলায় যারা আছেন এবং সবচেয়ে উপরে যারা আছেন, এই ফারাকটা কিন্তু বাড়ছে, এটা বোঝাই যাচ্ছে চারপাশটা দেখে, কোভিডের পরে আরও এখন সেটা চলছে না, মানে ক্লাস ইনইকুয়ালিটিটা অনেক অনেক বেড়েছে। তবে যদি দেখা হয় এটা ইকোনমিক্সের ইয়ে, যে আমরা যদি বলি যে ভারতবর্ষে পভার্টি কি কমেছে, হ্যাঁ এটা নির্ভর করছে আমি কিভাবে ক্যালকুলেট করছি। সবার হাতে এখন স্মার্টফোন চলে এসেছে, হ্যাঁ স্মার্টফোন আছে, অবশ্যই আজ থেকে 50 বছর ভাতা আছে, অবশ্যই আজ থেকে 50 বছর আগে যত সংখ্যক মানুষ মানে বাচ্চারা স্কুলে যেত তার চেয়ে বেশি, এবং পার ডে রোজ, মানে রোজ যেটা সেটা হয়তো বেড়েছে। তাই জন্য আমি যদি বলি যে গ্লোবাল পভার্টি কমেছে, ভারতে পভার্টি লেভেলস অনেক বেশি, মানুষ পভার্টি লেভেলের ওপরে। এবার এটা তো নির্ভর করছে পভার্টিকে আমি কিভাবে নির্ধারণ করব, হ্যাঁ সেটা অর্থনীতি ইত্যাদি পলিসি নিয়ে যারা কাজ করে। কিন্তু পভার্টির উপরে যদি উঠেও যান, লোয়ার মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাস সাংঘাতিক, মানে যে হারে দাম সব কিছু বাড়ছে এবং অসাম্য বাড়ছে, তো যিনি এই পভার্টি লেভেলের তলায় ছিলেন তিনি হয়তো ওপরে উঠলেন, কিন্তু যিনি বড় লোক ছিলেন তিনি তো আরো বড় লোক হলেন, তো এই ফারাকটা তো বেড়েই যাচ্ছে। এবার যদি মেয়েদের কথায় আসি, যে আমি কিসের মানে কিসের নিরিখে তুলনা করব যে মেয়েদের অবস্থা কি, যে স্বাধীনতা থেকে যদি দেখি সেটা তো ডেফিনেটলি বেড়েছে, হ্যাঁ মেয়েদের পলিটিক্যাল পার্টিসিপেশন বেড়েছে, শিক্ষাগত যোগ্যতা বেড়েছে, অনেক বেশি লিটারেসি হয়েছে, মেয়েরা কাজে এসেছে, সুতরাং জিরো তো নয়, গ্রাফটা ওপর দিকে। কিন্তু যদি যেই প্রশ্নটা করছিলে যে ইকুয়াল কতটা, অবশ্যই মানে এরকম অনেকটা গ্লোবাল ডেটা আছে যে জেন্ডার গ্যাপ ডেটা, তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষ অনেক অনেক পিছিয়ে, অনেক নিচে তার স্থান, কারণ মেয়েদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে মেয়েদের সমস্যা, অবশ্যই ছেলে মেয়েদের পড়াশোনা সমান না, এবং খুব খারাপ হচ্ছে জীবিকা, মেয়েরা কাজ করে, মানে মেয়েরা তো সব মেয়েরাই সবসময় কাজ করে, কিন্তু যেই কাজে তার রোজগার আছে এবং সেই রোজগারটার উপর সংসার চলে, এইটা ভীষণ কম ভারতবর্ষে, খুব কম সংখ্যক মেয়েরা আছে, ওয়েজেসও কম। আমাদের আইন আছে প্রচুর, হ্যাঁ সমান কাজে সমান মজুরি, কিন্তু মোটেই তা না, মানে
সেটা অর্গানাইজ সেক্টরে হয়তো কম, আনঅর্গানাইজ সেক্টরে তো ভীষণ বেশি। অসংগঠিত ক্ষেত্রে অবশ্যই সমান কাজে সমান মজুরি না, মানে দেখানোই হবে কাজটাই সমান না, তাহলে সমান মজুরি দেবো সেটাই, কেন? কারণ যেটা শুনেছি, যেটা বলে যে বাচ্চাকে সময় দিতে হয়, সে প্রেগনেন্ট হতে পারে, তার জন্য তার প্রমোশন Exactly. বাড়াবো না, তুমি যদি বিয়ে করো বাচ্চা না নাও তবে তার প্রমোশন। এক্কেবারে। কিন্তু সোসাইটি এটা ভাবে না যে বাচ্চাটা তো লাগবে। এক্স্যাক্টলি। আর বাচ্চাকে বড় করা সামাজিক দায়িত্ব, ওটা শুধু মায়ের দায়িত্ব এটাই নয়। আমার পয়েন্ট, জানো তো, যে সমাজের যদি, মানে আমার মা এই প্রশ্নটা করে, তাহলে কি মেয়েরা বাচ্চা নেবে না? একেবারে আমাদের মতো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদেরই যদি এই সমস্যা হয়, তাহলে যে মেয়েটি রোজ খেতে কাজ করতে যাচ্ছে বা কলকারখানায় যাচ্ছে বা সবজি বেচছে, মানে এই যে খেটে খাওয়া মেয়েদের তো কোনো জায়গাই নেই, বা লোকের বাড়ি কাজ করতে যাচ্ছে, সে তার বাচ্চাকে কোথায় রেখে যাবে? অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি তো বেড়ে যাচ্ছে, কারণ তাদের তো গাইড করার লোক নেই। এটা কি আমার প্রশ্ন কি সেটা নয়? হ্যাঁ, এরকম অ্যান্টি সোশ্যালে মনে হলো আমি মানে আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, আমি শিশু সুরক্ষা নিয়েও কাজ করি, চাইল্ড রাইটস নিয়ে আর কি, মানে শিশুর অধিকার নিয়ে কাজ করি, মানে শিশু মানে 18 বছরের তলায়। তো অনেক ডেটা আবার, মানে এটা আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে, যে যেই ছেলেরাই মূলত মোটামুটি বয়সটা হচ্ছে বয়স সন্ধিকালীন, ওই 15, 16, 17, এইটা খুব একটা বাজে সময়, এই অ্যাডোলেসেন্সের সময়, এই যে তারা কোনো একটা নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেল। আমরা বলি যে শিশু আইনের সংঘাতে, দ্য চাইল্ড হু ইজ ইন কনফ্লিক্ট উইথ ল, মানে আইনের বিপরীতে সে কিছু একটা করেছে, অফেন্স করেছে, কোনো একটা ক্রাইম করেছে। তো আমরা সেই ছেলেদের ধরে তাদের আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পারি, কিন্তু প্রায় 99% কেসে দেখা যাচ্ছে যে এই ছেলেগুলো, বা ছেলে মেয়েও আছে, ছেলেই বেশি, তারা না আসছে হচ্ছে খুবই কষ্টের একটা ব্যাকগ্রাউন্ড, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার, যেখানে ভীষণ অভাব ইত্যাদি অনটন, পরিবারের সে বাবা মা কাজ করতে যেতে হচ্ছে, তাঁরা সময় দিতে পারছেন না, হ্যাঁ বাবা হয়তো নেই, সেই পরিবারে হয়তো ভায়োলেন্স খুব বেশি, এবং এই বাচ্চারা কিন্তু মানে অধিকাংশ কেসে স্কুল ড্রপ আউট, তারা আর স্কুলে থাকছে না, কারণ তাদের স্কুলে যাওয়ার না ওই মোটিভেশনটা নেই। স্কুলেও তো এখন আজকাল আর কোনো পড়াশোনা হয় না, ধরেও নিচ্ছি যে স্কুল মানে একটি ভালো সরকারি স্কুল, তাতে পড়াশোনাও হচ্ছে, কিন্তু একটা তো মানে পারিপার্শ্বিকতা লাগে, সে বা হয়তো সেরকম স্কুল নয় যেটা তুমি বলছিলে, অত ভালো হয় না, তার ভালো লাগে না, এবার তাদেরকে আমরা যেটাকে ইংরেজিতে বলি সেফটি নেট, যে ঠিক আছে তুই স্কুলে যাস না, তাহলে তুই একটু অন্য কিছু কর, বা কেন স্কুলে যাবি না, এই সাপোর্ট সিস্টেমসগুলোই তো মিসিং। এবং আমাদের আইনে অনেক কিছু আছে, কিন্তু সত্যি সত্যি সেই প্রান্তিক পরিবারটি দেখলে কিছু উপায় নেই, তার বাবা মাকে রোজের জন্য বেরোতেই হবে, সে তো সবার, আমাদের সকলের ক্ষেত্রে, কিন্তু মানে আলাদাটা হচ্ছে যে যেহেতু আমরা একটা শ্রেণী থেকে আসছি, আমি এফোর্ড করতে পারছি, হ্যাঁ আমি কোনো কেয়ার ওয়ার্কের জন্য কাউকে, হ্যাঁ আমি তাকে নিলাম, ক্রেশে দিলাম। আমার যে কেয়ার ওয়ার্কার আছেন যিনি থাকেন আমার বাড়িতে, তার ছেলেও 8 বছর বয়স, কিন্তু সে দিদিমার কাছে থাকে, কিন্তু সে বাউন্ডুলে হয়ে গেছে। এই তো এই দোষটা কার? তার তো নয়। দেখো, খারাপ স্টুডেন্টও হয়, ভালো স্টুডেন্টও হয়, ভালো স্টুডেন্ট নিজের ইচ্ছেতে বেরিয়ে যায়, একটা মিডিওকার স্টুডেন্ট থাকে যারা মোটামুটি একটা, কিন্তু যারা পারে না তাদের তো একটা স্পেশাল কেয়ার থাকতে হয়। যারা সরকারি এই পড়াশোনায় আছেন, যারা দেখছেন, যারা মন্ত্রী আছেন, প্লিজ দেখুন, মানে কেন বাচ্চারা স্কুলে এখন আবার ড্রপ আউট, মানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই আমরা কি জানতাম যে মেয়েদের ড্রপ আউট হয়, তো ছেলেরা স্কুল কলেজ ঢুকলো, মেয়েদের ড্রপ আউট রেট, কারণ তাদের বিয়ে হয়ে যায় ইত্যাদি। বেশ কয়েক বছর ধরে, ইনফ্যাক্ট মানে 1 দশকের বেশি, এই চিত্রটা কিন্তু বদলেছে ভারতবর্ষে, মোটামুটি ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গে। সেটা হচ্ছে মেয়েরা স্কুলে থাকছে, ছেলেরা ড্রপ আউট করছে। কেন? কারণ মেয়েদের কাছে না ওই স্কুলে যাওয়াটাই এক ধরনের মুক্তি, একটা স্বাধীনতা,
তার কাছে স্কুলে যাওয়াটাই একটা লক্ষ্য। এই যে রোজ আমি ব্যাগ কাঁধে নিয়ে একটা স্কুলে যাব, একটা সেখানে পাঁচটা সাপোর্টিভ বন্ধু আছে, কথা বলতে এনভায়রনমেন্ট, নয়তো বাড়িতে থাকলে ভয় বাড়ির কাজ, নয় বাচ্চা বিয়ে, সামলাও, ভাই সামলাও, বোন সামলাও। এক্স্যাক্টলি। তার কাছে স্কুলে যাওয়াটা একটা মুক্তির স্বাদ। যেহেতু আমরা একটি পিতৃতন্ত্রে বাস করি, ছেলেদের সমস্যা হচ্ছে যে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা, কারণ তার একটা পরে কাজ পেতে হবে। এবার পড়াশোনা করে কাজ, এই লাইনটা আর নেই। তার মনে হবে যে আমি পড়ে কি করব, একদমই তাই। আমি কেন 10, 12 কলেজে যাব কেন, কারণ আমাকে তো এমনিতেই কাজে ঢুকতে হবে। এবং যখন দেখতে পাচ্ছে যে সর্বস্তরের নেতাদের তো পড়াশোনা নেই, সব থেকে রোল মডেলও নেই, তো, এক্স্যাক্টলি। মানে exactly। পড়াশোনা করে তার প্রতিপত্তি হয়েছে, তার খ্যাতি ডাক্তারও হয়েছে, রাস্তায় বসে আছে, শ্রমিকও রাস্তায় বসে আছে, Exactly। ফার্মারও রাস্তায় বসে আছে, শিক্ষকরাও রাস্তায় বসে আছে। এক্স্যাক্টলি। আমি কার দিকে তাকিয়ে এই পড়াশোনা ইত্যাদি চালিয়ে যাব, তার চেয়ে বরং, আর এরকম ভয়ঙ্কর অভাব, তার চেয়ে বরং আমি একটা কিছু হাতের কাজে কাজ ঢুকে শিখে যাই। নিই। হ্যাঁ, তো এইগুলোই খুব খুব সমস্যা আর কি। মানে এরপরে যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে মেয়েরা ধরো পড়াশোনা করে ফেলছে, এবং মেয়েদের ছোটবেলা থেকেই তো মোটামুটি মেয়েরা ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ করেছে, এটা মানে আমার মনে হয়েছে। কারণ বাড়ি সামলে, ঘর সামলে, পড়তে গিয়ে আবার বাড়ির একটু রান্না করে নিয়ে বাচ্চাটাকে সামলে, সিনেমাতেও দেখেছি এটা তো। এক্স্যাক্টলি। এবার মেয়েরা তো অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে তো আবার একটা ইগো ক্লাশ করছে। হ্যাঁ, অবশ্যই। রেপের সংখ্যাটা কি বাড়ছে না? মানে এইটা রেপের থেকে আমার মনে হয় কর্মক্ষেত্রে যৌন হেনস্থার জায়গাটায় এইটা আমরা মনে করি একটা কারণ আগে কর্মক্ষেত্রটা একই রকম ছিল। হ্যাঁ, মানে আমি যেরকম হোমোজিনিয়াস, হ্যাঁ, সেখানে এক ধরনের পুরুষ যাচ্ছেন, তারা কাজ করছেন ইত্যাদি। যখন মেয়েরা ঢুকছে একটা অস্বস্তিকর পরিবেশ, মানে এই মেয়েটি ঢুকলো, ঠিক আছে, এবং আমরা যে কোনো কর্মক্ষেত্রে দেখি মেয়েরা কোথায় থাকবে, একেবারে তলার সারিতে। মানে সেই কাজটা খারাপ আমি বলছি না, কিন্তু যেখানে তারা অর্ডার দেবেন না, অর্ডার নেবেন, হ্যাঁ, একেবারে তলার সারিতে। এবার যেই মেয়েরা আরো বেশি বেশি করে কর্মক্ষেত্রে আসছে এবং সেখানে আরো প্রমোশন, তারা সমগোত্রী হয়ে উঠছে, সেখানে কিন্তু পিতৃতন্ত্রের মানে পিতৃতান্ত্রিক মানসিকতার একটা বাধা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং সেখানে মানে ধর্ষণের ক্ষেত্রেও তাই, যদি পরিবারের মধ্যে না হয়, মানে বাইরে হয়, যে এইটা তোমার জায়গা না, এই পাবলিক স্পেসে তুমি কেন, তোমার জায়গা তো বাড়ির মধ্যে, পর্দানসীন বাড়ির মধ্যে তার কাজ করো। তারপরেও আমরা দেখিয়েছি যে সবচেয়ে বেশি যদি সমস্যা হয়ে থাকে সেটা বাড়ির মধ্যেই হয়, বাড়ির বাইরে না, ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, এটা নিয়ে তো কথা বলবো। কিন্তু এই আমার ভীষণ মনে হয় কর্মক্ষেত্রে যৌন হেনস্থাটা তো পুরোটাই একটা ক্ষমতার প্রকাশ, পুরুষের ক্ষমতা না, মানে সেটা পুরুষের ক্ষমতা এবং কর্মক্ষেত্রে আমি কোথায় তার ক্ষমতা। আর আরেকটা জিনিসও মনে হয়, জানো তো, আগে আমরা যখন এই কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন নিয়ে যখন কাজকর্ম আইন ফাইন হলো, তখন ভাবা হতো যারা পুরুষ বস তারা অধস্তন মহিলা কর্মচারীর ওপর করছে। কিন্তু এখন কিন্তু চিত্রটা শুধুমাত্র এটা নয়, মানে আমরা যেটাকে বলি হরিজন্টাল, মানে একজন ক্লাসমেট আরেকজন ক্লাসমেটকে কি করে যৌন হেনস্থা করে, একজন কলিগকে কি করে করে, কারণ তার মনে হচ্ছে এইটা না তোমার ঠিক জায়গা না, তুমি এতটা বার বেড়েছো কেন, মানে এমন গেঁড়ে বসে আছে, একটা বর্ডার আছে, তার ওপারটা পার করলেই কিন্তু তুমি হেসে কথা বলা, মানে হয়তো তুমি অ্যাভেলেবল, তুমি সিঙ্গেল মানে তুমি অ্যাভেলেবল, এটাই তো আমার কাছে এখনো অবধি মানে কেউ বুঝতে পারি না। হ্যাঁ, অনেক ডেটা বেরোচ্ছে যে ওই হ্যাপিনেস ইন্ডেক্স পড়ে আমার খুব আনন্দ হচ্ছে। সবচেয়ে হ্যাপি কারা, সেটা হচ্ছে একজন কর্মরত, মোটামুটি মধ্যবিত্তই ধরে নিতে হবে, যার টাকা পয়সার অভাব নেই, তিনি কোনো বৈবাহিক সম্পর্ক নেই, ছানাপোনা নেই, এবং তার মোটামুটি তিনি স্বাধীন। এই হ্যাপিনেস ইন্ডেক্সে দেখাচ্ছে এই সিঙ্গেল উইমেনের ধারণাটা কমপ্লিটলি বদলে গেছে। আর উল্টো দিকে পুরুষের ধারণাটা কিরকম আছে, পুরুষরা যারা একদম স্বাধীন তো তাদের চিরদিনই স্বাধীন, বউ নেই, একাই সব কাজ করছে, হাউ হ্যাপি দে আর। এইটা নিয়ে আমি জানি না ডেটা পরিসংখ্যান কি করে, মানে আমার মনে হয় ওটা বাই ডিফল্ট ধরেই নেওয়া হয় তারা স্বাধীন। হ্যাঁ, এবং কি আমি এটা জানি না সত্যি, তারা এবার এটা নিয়ে কাজ হয়নি, কিন্তু মহিলাদের যে ধারণা যে আহারে বিয়ে হয়নি,
সেটেল হয়নি, বাচ্চা নেই, এরা ওই যে স্পিনস্টারের আইডিয়া, এটা একেবারে কিন্তু খুব বড় করে পরিবর্তন হচ্ছে। অবশ্যই সেটা একটা মধ্যবিত্ত জায়গা থেকে, কারণ অর্থনৈতিকভাবে স্বাধীনতা। আমাদেরকে স্বাধীন হতে হবে, হ্যাঁ যেটা আমি হ্যাঁ মনে করি। একেবারে যে আজকে যে অবস্থায় আমার এক্স ছেড়ে বলে যে দেখ কেমন লাগে 11 দিনের বাচ্চাটাকে রেখে দিই, যদি আমি অর্থনৈতিকভাবে স্বাধীন না Exactly. হতাম আমি তো করতে পারতাম না। অ্যাবসলিউটলি আর যখন আমি স্বাধীনতা উপভোগ করে ফেলেছি তখন আর পরাধীন হওয়ার মন এইটা সবাই বলে, এটা না এক মানে সব শ্রেণীর মেয়েদের মোটামুটি ভাবে এইটা, যে একবার তুমি যদি বুঝতে পারো তুমি স্বাধীন, তুমি একটা খেটে কিছু রোজগার করতে পারো, তখন কিন্তু তুমি তাকে ঘরে ঢোকাতে আর পারবে না। তার মানে তাতে ডাবল ডে বার্ডেন হয়, তাকে ঘরের কাজও সামলাতে হয়, বাইরের কাজও সামলাতে হয়, কিন্তু সেইটা তুমি তার থেকে নিয়ে নিতে পারবে না। কিন্তু যেখানে জীবিকার অবকাশ নেই সেখানে মেয়েরা কি করবে? যেখানে পুরো মানে এই যে পরিকাঠামোটা নেই, কেন মেয়েরা হোম বেসড ওয়ার্ক করে? তারা অর্গানাইজড লেবার হচ্ছে না কেন? যেমন পারে না সবার পক্ষে তো ভূমিকা পালন করা। হ্যাঁ, এটা সম্ভব না ভূমিকা আমি পালন করা। নিজে তো বুঝতে পারছি আমার উপর খুব খুব চাপ, চাপ, মানে খুব চাপ, মানসিক অবশ্যই। শারীরিক ভাবে বয়সটা তাড়াতাড়ি যেন হ্যাঁ। ক্যাপচার্ড হয়ে যাচ্ছে, নিজের মতো কিছু নেই। হ্যাঁ। কিন্তু অনেকে তো সত্যি পারে না, তখন কি করে তাদের মনে হয় যে পুরুষটি চাকরিতে যাক, আমি অন্তত একটা জিনিস সেটা করি, সেটা একেবারে সেটা ঠিক করে করি একেবারে। আর সেই কারণেই বোধহয় আমাদের এই মেয়েদের কাজ করার মানে সংখ্যাটা হ্যাঁ কমছে একেবারে, কাজ নেই। কাজ যেখানে ছাঁটাই হবে, প্রথম কিন্তু ছাঁটাই হবে মেয়েরা, ছাঁটাই হচ্ছে। হ্যাঁ, এবং এটা ঐতিহাসিকভাবে সত্য, মানে মোটামুটি ইউরোপের ক্ষেত্রেও, মানে সেখানে একটা জিনিস ছিল, আমি মানে আইন এবং সমাজতত্ত্ব পড়াই বলে, ফ্যামিলি ওয়েজ, মানে যেখানে ক্রাইসিস, মানে ছেলেদের কম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, শিল্প বিপ্লবের পরে মেয়েদের তো কম, ছেলেদের ধরো দিনে 100 টাকা দেওয়া হলো, মেয়েরা কাজে ঢুকলে তাকে 75 টাকা দেওয়া হবে, শিশুরা কাজে ঢুকলে তাকে 50 টাকা দেওয়া হবে। এবার ছেলেদের প্রবলেম হতে আরম্ভ করলো যে মেয়েগুলোকে কাজে নিচ্ছে কেন? তখন বলছে যে সংসার তো 100 টাকা রোজে আর চলবে না, তাই জন্য মানে স্বামীও কাজ করছেন, স্ত্রীও কাজ করছেন। তখন আসলে ওয়ার্কারদের একটা ডিমান্ড উঠেছিল, এটা স্পেসিফিক ইউরোপে, যেটাকে আমরা আইনে বলি ফ্যামিলি ওয়েজ। মানে তখন বলা হলো যে তাহলে তুমি ছেলেদের মাইনে বাড়াও যাতে সে তার পরিবারকে মেনটেন করতে পারে। তার মানে কি দাঁড়ালো যে তুমি ছেলেদের মাইনে বাড়াও, মেয়েটাকে কাজে নেবার দরকার নেই, মানে সেও কারখানাতেই কাজ করবে। এবার 150 টাকা দিয়ে 25 টাকা তো এক্স্যাক্টলি, মেয়েটাকে বার করে দিই। এটা তো খুব সুবিধে, মেয়েটাকেও বাদ দিলাম, ছেলেটারও মাইনে বাড়ালাম, উল্টে ডাবল কাজ কিন্তু ডাবল কাজ ছেলেকে করালাম। ক্যাপিটালিজম তো সেভাবেই বাঁচে যে আমার আলটিমেটলি আমার পকেটে 25 টাকা হলো, পুরুষটিও খুশি কারণ তার 100 টাকা থেকে 175 টাকা মাইনে হলো, মেয়েটা 175 দেবে না, 150 দেবে, আর মেয়েটাকে বাইরে বার করে দিল, তোমার দরকার নেই। তো সেই ট্রেডিশন তো সমানে চলছে, তো সেটা আমার এখনো তাই মনে হলো যে যদি আমরা সত্যি ইকুয়ালিটিতে বিশ্বাস করি, এবং আমার মনে হয় যে কারণ সমস্যা দেখে তো লাভ নেই, সমাধানটা, তাহলে যদি দুজনে মিলে 75-75 করে বাড়ির কাজ আর বাইরের কাজ যদি ইকুয়ালি ভাবে, তাহলে মনে হয় সমাজটা, সংসারটা অনেকটা একেবারে তাই। এখনো গ্লোবালি দেখা যায় যে মোটামুটি, আর এশিয়ার দেশগুলোতে তো আরো বেশি, যে মেয়েরা বাইরে কাজ করলেও বাড়ির কাজের সিংহভাগ, মানে মেয়েরা ইনফ্যাক্ট বাড়ির কাজগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারে না, হ্যাঁ এগুলো তো আমি করবই আর কি। হ্যাঁ, অনেক অনেক বেশি ঘন্টা কাজ করে মেয়েরা, অনেক, মানে দুগুণ তো বটেই, 2 গুণ 3 গুণ এরকম, মানে ছেলেরা যদি 4 ঘন্টা ধরি তাহলে মেয়েরা 12 ঘন্টা, এবং সেটা যদি 3 গুণ, হ্যাঁ মোর অর লেস। এখন তার মানে কি কোনো পুরুষ নেই? যে অবশ্যই আছে, মানে স্ট্রাকচারে অবশ্যই আছে, অনেক ছেলে আছে যারা করে না, ছেলেরা করে, বা তাদের, হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটা বলছি না মেয়েরাই করে, অনেক মেয়েরাও করে না, অনেক ছেলেরাও করে সেটা, কিন্তু আমি যদি সারা বিশ্বের একটা মোর অর লেস রাফ ডেটা নিই, তাহলে দেখা যায় যে মেয়েরা এবং গ্রামে থাকা যারা খেতে কাজ করে, এবং ওই চাষি বউ বলে একটা কথা ছিল, আরে চাষি বউ কেন, সেও তো চাষি রে বাবা, সে সবই করছে,
কিন্তু জমিটা ছেলের নামে, হ্যাঁ, বা তাকে ওই রেকগনিশনটা দেওয়া হয় না, যেটাকে আমরা বলি আনপেড এমপ্লয়মেন্ট। সে সবই করছে কিন্তু তার জন্য তার কোনো রেকগনিশন নেই, মানে টাকা পয়সা তো নেই, মানে সেটা সামাজিকভাবে তার স্বীকৃতিও নেই আর কি, সেটাই সমস্যা। আচ্ছা, এবার আসি কর্মক্ষেত্রে আইন, মানে যৌন হেনস্থা হলে বা কি কি মেয়েদের জন্য আইন আছে কর্মক্ষেত্রে? আচ্ছা, কর্মক্ষেত্রে আসলে ভারতবর্ষের যে আইন আছে অনেক রকম। আমরা একটা বলি ফৌজদারি, মানে ক্রিমিনাল ল, মানে মেয়েদের সঙ্গে কিছু করলে সেটা একটা অপরাধ। তো একটা বড় কোনো ওই কিছু একটা মানে কি যৌনভাবে? যৌন যৌন মানসিক হতে পারে, তাছাড়া মারধর ইত্যাদি, মানে যে যাই হোক, মানে physical যৌন, হতে ফিজিক্যাল না না সাইকোলজিক্যাল বটে, Psychological। হ্যাঁ হ্যাঁ সবই, মানে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সেক্সুয়াল, ইকোনমিক সবই আছে। তো একটা আমরা দুভাগে ভাগ করি আইনটাকে, একটাকে আমরা বলি যেগুলো ফৌজদারি মানে ক্রিমিনাল ল, আরেকটা হচ্ছে সিভিল বা দেওয়ানি, মানে মেয়েদের বিবাহের অধিকার, সম্পত্তির অধিকার, এইগুলো তো সব হচ্ছে, বা শিশুর কে দত্তক নেবার অধিকার, মানে বিবাহ সংক্রান্ত যেই আইনগুলো, আর তার থেকে মেয়েদের বা পুরুষদের যা অধিকার আসছে, সেইটা হচ্ছে একটা ক্লাস্টার, যেটাকে আমরা বলি সিভিল ল। আরেকটা হচ্ছে ক্রিমিনাল ল, যার মধ্যে মেয়েদের বিরুদ্ধে কিছু অপরাধ হলে সেগুলো আমরা ক্রিমিনাল লয়ের মধ্যে রাখি। তার মধ্যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন হচ্ছে ওই ক্রিমিনাল লয়ের মধ্যে পড়ে। এটা ভারতবর্ষে আইনটি সাম্প্রতিক, কিন্তু মানে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনটা হয়েছে 2012 সালে, কিন্তু তার আগে যেটা ছিল সেটা ছিল গাইডলাইন, সেটা ঠিক আইন না, যেটাকে ওই বিশাখা গাইডলাইন আমরা বলি, সেটা ঠিক তখনও আইন প্রণয়ন হয়নি। সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দিয়েছিল যেটা আইনের মতো তার ব্যবহার, তারপরে 2012 সালে সেটাই চলছিল, সেটাকে আরও বাড়িয়ে আরও ঠিকঠাক করে পরিমার্জিত রূপে আমাদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন এটা প্রণয়ন হলো 2012 সালে। সেইখানে যেটা খুব মূল জায়গাটা হচ্ছে যে প্রতিটি কর্মক্ষেত্রে একটা করে সেল থাকবে, মানে যেটাকে আমরা বলি আইসি, মানে সে যেখানে সেই মেয়েটির সঙ্গে কোনো হেনস্থা হলে সে যেখানে গিয়ে ইন্টারনাল কমিটি, তাই জন্য আইসি, সেখানে গিয়ে তিনি একটি কমপ্লেন্ট করতে পারবেন, এবং কর্মক্ষেত্রে সেই কমপ্লেন্টটা তখন ফলো করা হবে, দুপক্ষেরই শোনা হবে কি হবে, এবং সেখানে তারা একটা রেকমেন্ডেশন দেবে, সেই রেকমেন্ডেশনকে ফলো করতে হবে, যিনি মানে কাকে দেবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনকে রেকমেন্ডেশন জমা দেবে, তিনি সেটা তখন কার্যকরী করবেন। এবং কর্মক্ষেত্রে মেয়েদের বিরুদ্ধে কিছু করা যে একটি অপরাধ, এটা চিহ্নিত হলো। এটাই তো ছিল না, মানে আমরা যদি সিনেমা দেখি, বহু সিনেমায় এরকম দেখা যাচ্ছে যে, এবং সেগুলো হাসির খোরাকও বটে, যে সেক্রেটারির সাথে একটা কোনো পরকীয়া সম্পর্ক, এবার এই তিনজনের মিলে একটা গল্প হলো, হ্যাঁ, স্বামী স্ত্রী সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি, হাসির খোরাক। এবং সেক্রেটারিকে সবসময় ভাবা হচ্ছে তিনি হচ্ছেন খারাপ মহিলা, যে এই পুরো জায়গাটা কিন্তু ভাঙছে। মেয়েদের সেক্স নিয়ে ভাবলেই হচ্ছে সেটা খারাপ মহিলা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই একটা ধারণা তো তৈরি করা হচ্ছে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন এটাকে রিভার্স করছে কোথাও একটা, যে এই যে তথাকথিত ধারণা যে মেয়েটি যখন কর্মক্ষেত্রে আসছে তার সাথে যা ইচ্ছে করা যায়, বা তাকে শারীরিক না মানসিক, আমি তাকে একটা হালকা করে কিছু বলে দিলাম যেটা যৌনগন্ধি, এই ধারণাটা, এইটি একটি অপরাধ। এবং বলা হচ্ছে যে প্রত্যেকটি মেয়ের অধিকার আছে, ভারতের সাংবিধানিক এবং মৌলিক অধিকার আছে, যে সে একেবারে ফ্রিলি তার কাজের জায়গায় কাজ করতে পারবে, সেটা তার দেখা যাচ্ছে না, নিচু হয়ে পেন তুলতে গিয়ে কে তাকিয়ে আছে, তাতে কিছু এসে যায় না, তার ব্যক্তি স্বাতন্ত্র্য, সে সেখানে ফ্রিলি কাজ করবে, তাকে সবসময় ভাবতে হবে না যে আমি এটা করলেই এটা হবে, এবং যদি রাত্রিবেলা কাজ শেষ হয়নি একা সবটা শেষ করে যাব কিনা, এইটা কেন হবে, এই ভয়টা কেন হবে, তার মানে তুমি ভয়টা কার থেকে পাচ্ছ,
তোমারই একজন কলিগের থেকে ভয় পাচ্ছ, তো তোমার মনে হচ্ছে আমি সারাদিন করতে পারি কিন্তু রাতে করতে পারি না, আর তার দায়টা কে বর্তাবে? তাকে কর্মক্ষেত্রে যাতে সে ভালো করে কাজ করতে পারে, যাতে সে ফ্রিলি কাজ করতে পারে, এবং দরকার পড়লে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, এটা তো সেই সংগঠনের করার কথা। যে এই জায়গাটা আমার মনে হয় যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার আইন বলছে যে আমাদের ভারতীয় সংবিধানে নারী পুরুষ ব্যতি রেখে সব মানুষের সমান অধিকার, কোনো বৈষম্য তাতে নেই। তো কর্মক্ষেত্রে বৈষম্যটা আসছে কোত্থেকে? তাহলে তো সেটা মৌলিক অধিকারের পরিপন্থী। সেই জায়গা থেকে এই আইনটা খুব ইম্পর্টেন্ট এবং খুব বিস্তারিত সেইখানে হচ্ছে, এবং মেয়েদের না খুব মুশকিল হয়, মানে কিছু একটা হচ্ছে। আসলে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, যেমন আমার এখানে মেয়েরা থাকতে চায় না, অনেক পুরুষের সাথে কাজ করবে বলে, সবাই তো পুরুষ। আমার এখানে এখনো অবধি আমি একটি মেয়েকেও বেশি দিন রাখতে পারিনি, সেটা আমি বুঝতে পারি না কেন। আমার যেটা মনে হয় যে মেয়েদেরকে অনেকটা নিজেদের কাজ সম্পর্কে সচেতন হতে হবে, যে আমি কাজ করছি, কাজের বাইরে যদি কিছু হয় গিয়ে কমপ্লেন করতে হবে, আমাকে বলতে হবে, বলতে হবে। কারণ অনেকেই মুখ খোলে না, যে ছেড়ে দেয় কাজটা, অধিকাংশ তাই। একদম। আমি নিজে দেখেছি, আমি প্রায় 15 থেকে 20টা মেয়ে এসেছে, 1 মাস কাজ করেছে, চলে গেছে। কিছু কি হয়েছে? তোমার স্কিলের ওপর কিন্তু তুমি কাজটা পাচ্ছ, এমন নয় যে তুমি মেয়ে বলে পাচ্ছ। একেবারে একেবারে এইটা যেমন আমাকে কেউ বলে বাবা মহিলা হয়ে ব্যবসা করছে, এটাতে আমার ভীষণ রাগ হয়। উল্টে আমাকে যদি কেউ বলে বাবা, তো মানে আমি মা হতে পারি না, আমি নট আ গুড মাদার, কারণ আমি সেই রকমভাবে দায়িত্ব নিতে পারি না বাচ্চা। তো আমরা যে কাজটা করতে পারি, একটা মানুষ তৈরি করতে পারি, সুতরাং স্কিল দিয়ে কেন আমরা একটা সংস্থা তৈরি করতে পারি? অবশ্যই, মানে না না, এইটা ওই পাবলিক প্রাইভেট ডিভাইডের গল্প না, যে পাবলিক স্পেস হচ্ছে পুরুষের জায়গা। আমার মনে হয় যে ওই বাড়ি থেকেই, যে যেমন আমিও তোমার এখন তো সিনেমাগুলো হচ্ছে, কিন্তু আমি যখন বিবাহিত ছিলাম, আজকে সম্পূর্ণা, চিরিয়া এবং তোমার বাসনা চর্চাতেও, এইটা বাসনা চর্চাটা কিন্তু পুরো মেয়েদের বাসনা কামনা নিয়ে, এটা খুব সুন্দর লাস্টাদার একটা পাবলিকেশন। এখানে অনেকেই লিখেছেন, তার মধ্যে রুচিরাদিরও একটা লেখা আছে, যেটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ, যেটা নিয়ে এই রিসেন্টলি খুব মানে সম্পূর্ণ তো আমাদের ছিল, এবং চিরিয়া হচ্ছে একটু ঘেঁটেছে শেষটা, বাট যেটা বলতে চেয়েছে অনেকটাই ভালো মেসেজ। আসলে কোথাও গিয়ে বাড়িতেও মনে হয় না যা হচ্ছে মেনে নাও, না হলে কোথায় যাবে, কে দেখবে, কি হবে। আর ওই লড়াইটা একটা লক্ষণ রেখা, তুমি লিখেছো যে লক্ষণ রেখা পার করলেই খারাপ হবে, কিন্তু হয় না, অ্যাকচুয়ালি ওটা ভয়। ঠিক, লক্ষণ রেখাটা হচ্ছে সামাজিক ভয়। একেবারে। এই যে বৈবাহিক ধর্ষণ, এটা নিয়ে তোমরা তো কাজ করছো নাকি? আর এটা কি আইন ব্যবস্থা করা যেতে পারে? চিরিয়া দেখে, মানে সম্পূর্ণ এবং চিরিয়া দেখে তো আমরা হতাশ, যে হয় না, কোনো আইন নেই। এটা আমার আমি অন্য একটা জায়গা থেকে বলি, আমার খুব ইন্টারেস্ট, মানে আমি একটা পেপার পড়াই কলেজে, সেটা হচ্ছে যে সিনেমা এবং সিরিজে, মানে ফিল্মসে আইনের কি প্রতিফলন, মানে রেপ্রেজেন্টেশন, মানে সিনেমা নিয়ে কাজ করি আমি, তো সিনেমা অ্যান্ড ল, মানে সেইখানে এই অনেকগুলো, মানে আমি ট্র্যাক করি যে বাংলা সিরিজ, কিছু মালায়ালাম সিরিজ দেখি, গ্রেট ইন্ডিয়ান কিচেন আমার খুব খুব প্রিয় সিনেমা, তাই জন্যে যে আইন, মানে আইনে ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, এইগুলো নিয়ে এখন অনেক অনেক বেশি কাজ হচ্ছে, যে কাজগুলো সংবেদনশীল বটে। মানে সিনেমা শেষটা হয়তো একটু গন্ডগোল করে ফেলে, কিন্তু অনেক সংবেদনশীল, মানে এবং নুয়ান্সগুলো ধরে, এরকম বেশ কিছু সিরিজ এবং সিনেমা আমার মনে হয় সাম্প্রতিককালে অনেক হয়েছে। তো এই আগের অনেক ছবি তুমি সম্পূর্ণ বললে, যেটা আমার মনে হয়েছিল যে এরা না আইনটা ঠিক প্রতিফলন সিনেমায় দেখায় না, বা সিরিজ বা হোয়াটএভার তাতে দেখায় না, কারণ ঠিক আইন এভাবে চলে না। হ্যাঁ, গীতায় হাত রেখে বলুন, আপনি সত্যি জীবনে কোনোদিন কেউ গীতায় হাত রেখে বলেনি, কোনোদিন কোনো কোর্টে এটা নেই, এটা হ্যাঁ, এটা একেবারে সিনেমার অবদান। হ্যাঁ, তো এখন ব্যাপারগুলো অনেক বেশি সঠিক চিত্রায়ন হচ্ছে বলে আমি মনে করি। অনেক সমস্যা আছে, কিন্তু তুলনায় সঠিক চিত্রায়ন। তো এই সম্পূর্ণা বা আরও নানাবিধ যে এই ধরনের সিরিজ সিনেমা হচ্ছে, তার মধ্যে
অর্থে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণের পজিশনটা তাই, আসলে আইনের পজিশনই নেই। মানে আমি যদি একটা অন্য কোনো ভায়োলেন্স নিয়ে সিনেমা করি তাহলে আমি বলতে পারি যে আইনটা আছে, বা কাজ করি, সিনেমাই দরকার নেই, কাজ করি, আইন আছে, আইনের প্রণয়ন হচ্ছে না, অথবা তুমি যেটা বলছিলে যে আইন আছে কিন্তু সে সেটা ব্যবহার করছে না বা করতে জানে না বা ভয় পাচ্ছে। মোটমাট আইনটি আছে, তারপর তার ব্যবহারিক দিকটা একটু সমস্যা। বৈবাহিক দর্শন পুরোটাই সমস্যার, কারণ এর কোনো আইনি জায়গাই নেই। ভারতবর্ষের মোটামুটি মেয়েদের সুরক্ষার জন্য সব আইন হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। প্রণয়ন নিয়ে একটা বড় জায়গা আছে, কিন্তু বৈবাহিক ধর্ষণকে, এবং মোটামুটি 80-90-এর দশক থেকে বৈবাহিক ধর্ষণ নিয়ে কিন্তু কথা হচ্ছে, ভারতের নারী আন্দোলন কথা বলছে। যখন বিয়ে হচ্ছে তখন দুপক্ষই রাজি হচ্ছে একটা শারীরিক সম্পর্কে, তো তার ধর্ষণ হয় কি করে? দুই হচ্ছে যে কি করে বুঝবে, কারণ বাইরে একটা ধর্ষণ হলে ঠিক আছে, তার কিছু ইয়ে পাওয়া যায়, ধর্ষণের এভিডেন্স, মানে তার বেসিক গল্পটা তো কনসেন্ট না, যে আমি বুঝবো কি করে যে এখানে সম্মতি দেয়নি, এতে তুমি কোর্টে নিয়ে যাবে কি করে। এবং অনেকগুলো রায়, কিছু রায় এখনো আমাদের অনেকগুলো মানে বিভিন্ন হাইকোর্টের রায়, তাতে কি বলছে যে না, মানে এইটাকে ধর্ষণ বলা যাবে না, যে হাইকোর্টের রায়, আমি ডিটেলটা আর যাচ্ছি না, যে একে ঠিক ধর্ষণ বলা যাবে না, কারণ মহিলা যখন বিয়ে করেছেন তখন তো তিনি সম্মতি দিয়েছেন, তাই জন্যে তুমি তাকে এখন ধর্ষণ বলতে পারো না। হ্যাঁ, তুমি কিছু অন্য রায় আছে যেখানে সে বলছে যে বড্ড ভায়োলেন্ট এই সম্পর্কগুলো, সেখানে মানে এই রায়গুলোও আবার একটু 2-3 রকমের আছে, একরকম রায়, কারণ সুপ্রিম কোর্টের কোনো রায় এখনো আসেনি। মানে মহিলারা গেছে কোর্টে কেস করতে, হ্যাঁ, মানে সে ডোমেস্টিক ভায়োলেন্সে মোটামুটি তোমার অনেকগুলো, মানে একটা তো খুব সম্প্রতি 2025 এর কেস, এবং মেয়েরা গেছে, বেশ কিছু রায় এরকম দেখা যাচ্ছে, কিন্তু সে ঠিক ম্যারিটাল রেপ তো বলতে পারছে না, কারণ যখন সে কোর্টে গিয়ে বলবে, মানে যখন সে মামলা দায়ের করবে, আসলে তো পুলিশের কাছে যায়, প্রথমে তো কোর্টে যায় না, তো পুলিশের কাছে গিয়ে কি বলবে যে আমার বিয়েতে ধর্ষণ হয়েছে, এটা তো বলবে যে আরে কোন ধারায়, এ তো ধারাই নেই, আমি এটা তো অপরাধী নয় আমাদের দেশে। তখন মেয়েরা জেনারেলি কি করে, ডোমেস্টিক ভায়োলেন্সের থ্রু দিয়ে যায়, বলে যে মানে বৈবাহিক সম্পর্কে যে গার্হস্থ্য হিংসা। কিন্তু ধরো সেই কোর্টে গেল সেই মামলা, সেখানেও কিন্তু ধারণা হচ্ছে যে তুমি প্রমাণ করবে কি করে, মানে তুমি যখন বিয়ে করেছো তার মানে তুমি সম্মতি দিয়েছো তাকে, এবার মানে স্বামী জোর করেছেন না করেনি, কোনটাকে জোর বলবো, তোমার সেদিন ভালো লাগছিল না বলেই কি সেটা রেপ? তাহলে ছেলেরা তো সর্বক্ষণই ভয় থাকবে যে যে কোনো দিন বউ তার এগেনস্টে মামলা করে দেবে। এই মেয়েরা ভয় থাকতে পারে যে যে কোনো দিন এসে হ্যাঁ রেপ করে, ওটা তো তুমি তো রাজি হয়েছিলে, বেদিন বিয়ে করেছিলে, আর তুমি অন্যের বাড়িতে যাচ্ছ, তুমি তো রাজিই হয়েছিল, তাই জন্য এটাকে ম্যারিটাল রেপ তার এভিডেন্স নেওয়ার জন্য তুমি রাজি হয়ে যাচ্ছ। মানে এটা বলতে বাধা নেই যে আমার ক্ষেত্রে এটা হয়েছে, এবং আমাদের এখানে ইন্টারভিউ দিয়েছে রূপা, উবার ড্রাইভার, তার ক্ষেত্রেও হয়েছে। এবং আমি যখন আমার মাকে বলেছি জিনিসটা, যেটা এখানে হয়েছে, যে অ্যাডজাস্ট করে নিতে হয়েই থাকে, এক্স্যাক্টলি, কারণ ছেলেদের চাহিদা অনেক, মেয়েদের মানে চাহিদাই মানে হয় না মাঝে মাঝে। এবং এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় যে মেয়েরা ইন্টারেস্ট দেখায় না, মেয়েদের ভীষণ মানে মানে তাদের মানসিকতাটা ভাবার, তাদের কনসেন্টের জায়গাটাই এইখানে আলাদা। মানে অন্যান্য ধর্ষণের ক্ষেত্রে কনসেন্ট একটা মুখ্য জায়গা হতে পারে, বৈবাহিক ক্ষেত্রে বলছে আরে তুমি যখন বিয়ে করেছো তার মানেই তো তুমি কনসেন্ট দিয়ে আছো, তারপরে হঠাৎ তুমি বলছো কনসেন্ট নেই, বা আজকে আমার কনসেন্ট নেই, এই করে তুমি বরটাকে কোর্টে পাঠাবে, তার তো সাজা হবে এবং খুব গুরুতর অপরাধ হিসেবে হবে। তাই জন্যে ম্যারিটাল রেপের ডিমান্ড বহুকাল ভারতবর্ষে নারী আন্দোলনে, আজ অবধি কিন্তু সেটা কোনো আইনি স্বীকৃতি পায়নি। তাহলে কি এটার কারণ কি হতে পারে, যে যেহেতু যে আইনগুলো তৈরি করেছেন তারা পুরুষ?
ঠিক বায়োলজিক্যাল সে পুরুষ বলে তিনি আইনটা ওরমভাবে তৈরি করছেন তার ব্যাপারটা ঠিক তা নয়, কারণ আইন প্রণয়নের একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। এখন আমাদের কনসালটেশন কমে গেছে, বিভিন্ন আইন পাশ হয়ে যায় কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই, কিন্তু আসলে প্রত্যেকটা ক্ষেত্রে এই আইনগুলো প্রণয়নের সময় আলাপ আলোচনা করে হয়। ভারতবর্ষে মেয়েদের পক্ষের যে কটা আইন এসছে এগুলো কিন্তু সবই নারী আন্দোলনের একটা দাবির জায়গা থেকে তৈরি হয়েছে। সেখানে নারীবাদী অনেক লয়ার ছিলেন যারাও এগুলো মুভ করেছেন, এবং তার সাথে ল কমিশনের এরকম একটা আদান প্রদান চলতে থাকে। তারপরে বিভিন্ন কনসালটেশন হয়, তারপর একটা আইন প্রণয়ন হয়, মানে হাতে কলমে জিনিসটা আসে। এবার হচ্ছে আদালতের রায়টা তো একটা ইন্টারপ্রিটেশন, আইনটা আছে, আমি এই আইনটা আছে, আমার কাছে একটা কেস এসছে, আমি এই আইন কেস এটা কিভাবে ইন্টারপ্রেট করব। এইখানে কিন্তু তিনি পুরুষ জাজও হতে পারেন, মহিলা জাজও হতে পারেন। মহিলা জাজের সংখ্যা কম, কিন্তু মহিলা পুলিশ, মহিলা আধিকারিক, মহিলা জাজ মানেই তিনি খুব প্রগতিশীল রায় দেবেন এরমটাও নয়, উল্টোটাও হতে পারে যে যিনি পুরুষ, মানে পিতৃতন্ত্র তো সবার মধ্যে কাজ করে, তার জন্য তো বায়োলজিক্যালি পুরুষ বা মহিলা হওয়ার দরকার নেই। তো তার ফলে আমার মনে হয় না যে যারা এর বিরুদ্ধে রায় দিচ্ছেন, কারণ অনেক সপক্ষে অন্যান্য আইনের ক্ষেত্রে সপক্ষে রায় আছে যে হ্যাঁ এটা ধর্ষণ বা হ্যাঁ এটা ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা হয়তো পুলিশ অফিসার এফআইআর করছেন, পুরুষ জাজ রায় দিচ্ছেন, এবং সেগুলো অত্যন্ত প্রগতিশীল। মানে আমি মনে করি না লিঙ্গর সাথে এখানে কোনো জায়গা আছে। এটা হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতার প্রকাশটা কি হচ্ছে, আসলে কোনো পিতৃতান্ত্রিকতা ছেড়ে সে মানবিক মানবিক হয়েছে কিনা, হ্যাঁ তার এমপ্যাথির জায়গাটা কি। একটা জিনিস আমরা মনে করি যে আমার যদি সেই অভিজ্ঞতাটাই না হয় আমার পক্ষে মুশকিল, যেখান থেকে আমরা বলি না যে একজন খুব কৃতি পুরুষের পক্ষে দেখা বা একজন খুব প্রান্তিক মানুষের জায়গায় নিজেকে বসানোটা কঠিন, কারণ আমার পুরো অভিজ্ঞতাটা ওই জায়গাটাই নেই। এটা হতে পারে, এটা পুরোটাই মানসিকতা, সামাজিক সহানুভূতি, স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার কি, মানে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনের যে গল্পটা, সেটা হচ্ছে একটা তো কর্মক্ষেত্রে মানে বিশাখা গাইডলাইনে শুরু হয়েছিল ভাঁওড়ি দেবীর কেস নিয়ে, খুব ইন্টারেস্টিং একটা গল্প। তার একটা খুব সুন্দর সিনেমাও আছে, আমরা সিনেমা নিয়ে গল্প করছিলাম বলে, বাওয়ান্ডার বলে একটা খুব সুন্দর সিনেমা আছে। সেটা হচ্ছে যে এই 90-এর দশকে রাজস্থান সরকারের জন্যে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করতেন একজন মহিলা, সাথিন বলা হতো, ওনার নাম ছিল ভাঁওড়ি দেবী। তিনি নিচু জাত ছিলেন, জাতটা বলছি কারণ জাতটা এখানে ইম্পর্টেন্ট। এবং ভাঁওড়ি দেবীরকে রাজস্থান সরকার কাজ দিয়েছিল যে রাজস্থানের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে, ভাটেরি ওই গ্রামে গ্রামে ঘুরে বাল্যবিবাহ থামানো, কারণ ভীষণ ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, এবং উনি খুব সিনসিয়ারলি গিয়ে এটা থামানোর চেষ্টা করতেন, বোঝানোর চেষ্টা করতেন মেয়েদের স্কুলে পাঠা। অনেকে শাসিয়েছিল ভাঁওড়ি দেবীকে যে এগুলো আমাদের তো বহুদিনের প্রথা, তুমি এইসব বাজে কাজ করো না, থেমে যাও। তো বলেছে না এটা আমার কাজ, আমি করব। এবার তখন শাসানো হয়েছিল যে তুমি যদি এই কাজ চালিয়ে যাও, মানে বাল্য বিবাহ থামানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাকে এর ফল ভোগ করতে হবে। তাই হলো একজন খুব ওই গ্রামের মোড়ল, তারা সেই সময় ওখানকার খুব ক্ষমতাশালী একটা পরিবার এবং গুজ্জার জাত, মানে আরেকটু ওপরে, তাদের বাড়ির মেয়ের বিয়ে এই ভাঁওড়ি দেবী খবর দিয়েছিল এবং সেই বিয়েটা থামানোর চেষ্টা হয়। এই যে ও একটি নিচু জাত মহিলা এই ব্রাহ্মণ্যবাদী প্রথার বিরুদ্ধে কাজ করছে বলে ভাঁওড়ি দেবীকে তখন 4 জন ধর্ষণ করে তার স্বামীর সামনে। ভাঁওড়ি দেবীকে ধর্ষণ করে বেসিক্যালি যে তোমাকে এই শিক্ষাটা দিলাম, তো এই করলেই হবে। ভাঁওড়ি দেবী যায় এবং থানায় তখন এফআইআর করতে যায়। থানা বলে এই আবার কি, তুমি কাদের নামে এইসব মানে আজে বাজে কথা বলছে, এই একটা চলতে থাকে ধর্ষণের। ওরা বলে না,
এমনকি আদালতের একটি ইন্টারেস্টিং রায়ও আছে, বলেছিল উঁচু জাতের পুরুষরা নিচু জাতের মেয়েদের ধর্ষণ করবে না, তাদের তো ওই অছুত তারা, হ্যাঁ ছোঁয়াছুঁই, এরকম অনেক গল্প আছে। যেটা ইন্টারেস্টিং হলো, রাজস্থানে তখন একটি এনজিও ছিল, তার নাম বিশাখা। সেই এনজিওটা তখন বলে ভাঁউড়ি দেবী ভারতীয় নাগরিক হিসেবে ধর্ষণের বিরুদ্ধে থানায় তো যাবেই, কিন্তু তিনি যার হয়ে কাজ করছিলেন সেটা তো রাজস্থান সরকার, তার কি কোনো দায় নেই? ও তো কাজের জন্য গেছিল গ্রামে, এই কাজটা তো রাজস্থান সরকার তাকে দিয়েছে, তো সে জাস্ট হাত ধুয়ে ফেলবে, সে বলবে আমার 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 এখানে কিছু করণীয় নেই, এটা তো হতে পারে না। তো সেইখান থেকে যে এমপ্লয়ার, তারও একটি দায় এবং দায়িত্ব বর্তায় যে কর্মক্ষেত্রে যদি মহিলা হওয়ার জন্য তাকে কোনো হেনস্থার শিকার হতে হয়, তার দায় কিন্তু সেই কর্মক্ষেত্রে। সেখান থেকে তখন এটা তো সুপ্রিম কোর্টে গেল, সেখান থেকে বিশাখা গাইডলাইন তৈরি হলো যে কর্মক্ষেত্রে এমপ্লয়ারের দায়িত্ব যে তোমার সেই সংগঠনে যদি মহিলা থাকেন তাদের সুরক্ষার ব্যবস্থা তো সেই এমপ্লয়ারকেই করতে হবে। মানে ভাঁউড়ি দেবী নাগরিক হিসেবে আলাদা রেপ কেস করতে পারে, কিন্তু এইটা তো দেখতে হবে সেই এমপ্লয়ি হিসেবে তার কি সরকার হলো। যদি এটা বা যে কাজ দিচ্ছে সে যদি না তাহলে করে, তো তার একটা সোশ্যাল স্ট্রাকচারও তৈরি। এক্স্যাক্টলি, এখান থেকেই তারপরে বিশাখা গাইডলাইন হলো আইসি। আর সংগঠন যদি প্রতিবাদ করে সেটা অনেক বেশি হ্যাঁ, ভালো। মানে সংগঠনকে নিতে হবে, হবে দায়িত্ব, কারণ আমি তো এই দায়ভার। সংগঠনের কর্মী হিসেবে কাজটা করতে গিয়ে আমার কিছু হয়েছে। আমি একটা অফিসের কাছে ট্যুরে গেলাম, ট্যুরে গিয়ে কিছু একটা হলো, তো অফিস তার দায় নেবে না? এই এখন যে আন্দোলনটা চলছে একেবারেই রাহুলের তাই। মৃত্যুর পর যেটা সব তাই, এক্স্যাক্টলি। এখানে যৌন নয়, বেসিক সেফটি, বা এর আগে ডাক্তার যিনি মারা গেলেন, একই যে কর্মক্ষেত্রে দায় নেই, তার সেফটি সিকিউরিটি মেয়ে হিসেবে আরেক লেভেল অফ সিকিউরিটি, মানে যৌন হেনস্থা না হয়। আরেকটা ইন্টারেস্টিং কেস ছিল অনেক আগে, রূপন দেওল বাজাজ বলে, সে তখন খুব ফেমাস একজন পাঞ্জাবের একজন আইপিএস অফিসার ছিলেন, যাকে পরবর্তীকালে খালিস্তান মুভমেন্টে এতে অনেক কাজও করেছিলেন, কেপিএস গিল, খুব উচ্চ পদস্থ একজন আইপিএস। একটা কোনো পার্টিতে উনি রূপন দেওয়াল বাজার ছিলেন আর একটু অধস্তন কর্মচারী আইপিএস, উনি ওই জাস্ট পার্টিতে সবাই কিছু একটা খাচ্ছে দাচ্ছে ড্রিঙ্ক করছে, ও মহিলার পেছনে একটা হালকা করে চড় মেরে মানে এরম করে চলে গেছে। রূপন দেওয়াল বাজাজ বলে এইটা যেটা করা হচ্ছে এটা যৌন হেনস্থা, কেউ মানবে না, বলছে আরে এটা তো একটু ইয়ার্কি মেরে একটু পিছনে, ছেলেদের সাথে কাজ করতে, হ্যাঁ তুমি এসছো আর একটু পিছনে হালকা মেরেছে, ও তো ওরকম মানে কোনো ইন্টেনশন নিয়ে ওরকম কিছু ছিল না। বলছিল না, এটা করে যায় না, মানে আমার বডি আমার স্পেস, তুমি সেটাকে অতিক্রম করো কি করে, মানে একটা ভীষণ বড় জায়গা। এবং উনি সিনিয়র অনেক, অনেক ইয়াঙ্গার অফিসার, ও পুরো মুভ করে এবং সাজা মানে বার করে দেওয়া তো না, কিন্তু সাসপেনশন ইত্যাদি ইত্যাদি হয়। যেটা আমার কলেজে হয়েছে, পিছনে ওই তো প্রিন্সিপালের। এখানে স্কুলে কি করবে, কাকে গিয়ে বলবে? স্কুলেও ইন্টারেস্টিং, যে সবচেয়ে উঁচু সেই করেছে। মানে তখন তো আমরা জানতাম না, আমরা লুকিয়ে যেটা হতো আমরা নিজেদেরকে আমরা সরে, আরে সব জায়গায় আছে। মানে আমি কেউ বলতো না, আমি প্রতিবাদ করেছিলাম গায়ে হাত দেবে, দূর থেকে কথা বলছে গায়ে হাত দেবে। কলেজের কথা আমি বলছি, তারা অনেক মেয়ের এটা ফেস করেছে, হ্যাঁ সবাই জানে, ওপেন সিক্রেট হয়। তো এইটাতে কি করা যায়? কলেজ হলে কিন্তু সে মানে ধরে নিচ্ছে অন্য কেউ করেছে, যদি প্রিন্সিপাল হয় তাহলে ব্যাপারটা আরেকটু গন্ডগোল হয়, কারণ তাহলে কিন্তু এই কলেজ প্রিন্সিপালের ওপরে যেই কি বলবো আমি জানি না, মানে সেইখানে মানে কমিটি মানে বা ভাইস চ্যান্সেলর বা মানে সেই কলেজ যে ইউনিভার্সিটির আন্ডারে, সেই প্রক্রিয়াটা আবার একটু আলাদা। কি মানে একেবারে যদি টপ বস করে তাহলে কিন্তু মুশকিল আছে, মানে কলেজের ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল, আর সেই ক্ষেত্রে সে আইসি ক্ষেত্রে উচ্চ পর্যায়ের লোকজন করলে খুব সমস্যা, কারণ তার আন্ডারে তো এবার কমপ্লেনটা সে ইন্টারনাল কমিটিকেই করবে। এবার কমিটি কি বলবে? কমিটি বলবে যে এই প্রিন্সিপাল
এই প্রিন্সিপালি সমস্যার লোক। মানে যেটা বোঝা গেল যে আমরা যদি মানে নিচু স্তরে থাকি বা আমাদের পাওয়ার কম থাকে, উপরতলার লোকেদের মানে এপস্টন ফাইল মোটামুটি সব জায়গায় একেবারে কম বেশি মাত্রায় এইটা এই আছে। জন্যই বোধহয় ভাবে লোকে ঝামেলায় জড়িয়ে পড়বো, কারণ ভীষণ ভিকটিম মানে ব্লেমিং আমরা তো হয় না, সমাজতত্ত্ব আর আইন কোনোভাবেই মেলে না। না তা নয়, কারণ আমরা তো ব্রিথ করার জায়গা, কোথাও নিঃশ্বাস নেওয়ার জায়গা পাচ্ছি না, সেই তো আমাকে গিয়েই বলতে হবে, সেই তো সবাই সেম জিনিসটা যে সবাই তো সেটা পারে না, সবাই হ্যাঁ মানে ম্যাক্সিমাম পারে না। হ্যাঁ, না সমাজতত্ত্ব আর আইনের কি বলতো, আমি পড়াতে দেখেছি যে আমরা আইনটাকে না একটা খুব কি বলবো, কাগজে কলমে আছে, ওটা হয়ে গেছে, তার মানে ওটা খুব ভালোই তো, আইনে সব মেয়েদের অধিকার আছে, সব আছে, হ্যাঁ সব শিশুদের অধিকার আছে, তাও তোমরা এত ঝগড়া করো কেন, এইটা তো ধারণা। সমাজতত্ত্ব বা এই ধরনের কোনো বিষয় নিয়ে চর্চা করলে যেটা হয় যে আইন না এমনি এমনি আসে না, সেটা তো একটা সমাজের প্রতিফলন, এবং কিভাবে আইনটা এসেছে তার মধ্যে কত লোকের কত অবদান আছে, কত স্বপ্ন আছে। মানে আমি এই প্রত্যেকটা আইন নিয়ে কথা বললে তখন আমি দেখেছি যে এখানে নারী আন্দোলনের কি বড় ভূমিকা ছিল, এবং সেখান থেকে আইনগুলো হলো। এবার প্রণয়নের ক্ষেত্রে বাধাগুলো কোথায়, মানে একেবারে স্ট্রাকচারাল সমস্যাগুলো কোথায়, এই অ্যানালিসিসটা, বা ধরো তুমি বলতে পারছো, সোচ্চার হতে পারছো, আরেকজন পারছে না, সেটা কি তার শ্রেণীগত অবস্থানের জন্যে, তার সামাজিক মানে তার কি সাপোর্ট স্ট্রাকচার আছে তার জন্যে, নাকি তার সাইকোলজিক্যাল কোনো জায়গা? মানে আমার তো মনে হয় আইনের সঙ্গে সাইকোলজির একটা খুব কতটা লড়তে পারবো আমি, কতটা সময়, সেখানে আমার মনে হয় আইনের সাথে সাইকোলজি এবং যে ভিকটিম সাইকোলজি, তার কি অবস্থান, কেন সে সেই, এই যে বলা হয় না তুমি তখন কেন বলনি, আরে তখন আমি ব্যাপারটা ধরতেই পারিনি, অনুধাবনই করিনি, এই জায়গাগুলো আমার মনে হয় মানে সমাজতত্ত্ব পড়লে আর একটু বুঝতে মানে সাহায্য হয়, যে আমরা খুব চট করে বলি না, আরে তোর সাথে এতদিন ধরে করছে, তুই গেলি না পুলিশের কাছে, কেন সে যেতে পারছে না, কেন সে তার স্বামীর এগেনস্টে বা কলিগের এগেনস্টে বা বসের এগেনস্টে কমপ্লেন করতে পারছে না, এইটাও তো বুঝতে হবে, বা সে করতে চায় না, সে নিজের মতো করে সেটা ডিল করতে চায়। এই জায়গাগুলো আমার মনে হয় আরেকটু বেটার বোঝা যায় আইনকে শুধুমাত্র একটা ড্রাই কাগজে কলমে লেখা না বুঝে, যে সেটা কিন্তু আসলে মানুষের সে কিভাবে নেগোশিয়েট করছে এই জায়গাটা বুঝতে সাহায্য করে। আমার ক্ষেত্রে এখনো সমস্যা হচ্ছে, তাও বোম্বেতে বেরিয়ে গেল যে বাবার নাম না থাকলেও চলবে, আমারটা এখনো চেঞ্জ করে দিচ্ছে না, এবং আমার আইন করে আমি কেস করেছি, হ্যাঁ, কিন্তু সেই কেসেও মানে উঠছেই না, কোথায় যাব, কালচারাল আর কি, কোথায় যাব, কত সময় দেব এবং কেন দেব না, যখন আইন আছে, যখন একটা ইন্ডিয়াতে বেরিয়ে গেছে বহুদিন আগে গীতা হরিহর, মা দায়িত্ব নেবে না, তার সারনেম কি হবে, কেন বাবাকে দায়িত্ব নিতে হবে, সেটা বাবা গিয়ে বললে কিছু যায় আসে না, মা গিয়ে বললে তাকে বলবে যে বাবাকে নিয়ে এসো, মানে কেন হবে এটা, যখন বাচ্চা আমি কষ্ট করে আমার ফিজিক্যাল এতটা লেবার, মেন্টাল লেবার দিয়ে আমি দিচ্ছি, কেন আমি তার প্রথম অধিকার ভোগী হব না? হ্যাঁ, এটা কিন্তু একেবারে কালচারাল, এই যে বিয়ের পরে মেয়েরা পদবি পাল্টায়, এটা না কোনোদিন কোথাও আইনের রিকোয়ারমেন্ট না, তাই কোনোদিন কোথাও নয়, এটা মেয়েরা। এবার দেখো তুমি সিনেমার কথা বলছো, সেখানে করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, কেন? পিতৃতন্ত্র, মানে এটা তার স্বামীর গর্বে গৌরবান্বিত, এবং সে নিজের আইডেন্টিটি রাখছে, তার সাথে অনেক পুরুষ হোক আর নারী হোক, এমসিতে যারা বসে আছে তারা কিন্তু পুরো পেট্রিয়ার্কাল থটস নিয়ে বসে আছেন। হ্যাঁ, মানে এটা একেবারে ওইখানের প্রবলেম, কারণ আইন আছে, আইন মানে এবার আইনের কেস কবে উঠবে আমাদের, এইটা হচ্ছে আরেকটা, এখানে হচ্ছে আইন করে তার কেস কবে মামলা, এটা অত ইম্পর্টেন্ট না, এটা জরুরি নয়, এত কেন করছো। আচ্ছা, এই যে ভোটের মরশুম চলছে, কবে যাবে এপিসোড জানি না, কিন্তু আমরা ভোটের আগে এপিসোডটা করছি, কি ভাগাভাগি আছে যে ক্যান্ডিডেটস হিসেবে যে পুরুষ অ্যালোকেশন না 33% রিজার্ভেশন ফর উইমেন, সেটা তো
ওটা আবার আরেকটা জিনিস, মানে পার্লামেন্টে 33% রিজার্ভেশন, ওটাও তো মেনে নেওয়া হয় না। পঞ্চায়েত লেভেলে হয়ে গেছে 1/3 রিপ্রেজেন্টেশন, কিন্তু এটা তো একটা বড় বিতর্ক বহুদিন ধরে চলছে যে মেয়েদের কেন সিট রিজার্ভ থাকবে পার্লামেন্টে, থাকলেও কোন মহিলা, এটা একটা বেশ ইন্টারেস্টিং ডিবেট, যে যেই তুমি রিজার্ভ করবে এক ধরনের মহিলাদের রেপ্রেজেন্টেশন হবে, এই মধ্যবিত্ত শহুরে ইংরেজি বলতে পারা, তাহলে দলিত গ্রামে গিয়ে মহিলা, বলবে কি করবে, মানে গ্রামের লোকেরা কি করবে? এই সব করে টোরে গপটা হচ্ছে যে দরকার নেই, মানে পার্লামেন্টারি রেপ্রেজেন্টেশন। এবং আমরা তো দেখছি যে যেই মেয়েরা রাজনীতিতে আছেন তাদের অনেকেই হয়তো, মানে তারা হয়তো রাজনৈতিকভাবে খুবই অভিজ্ঞ হতে পারেন, কিন্তু কিন্তু ফ্যামিলি ব্যাকিং, বাবা ছিলেন রাজনীতিতে, মেয়ে এসেছেন, বাবা ছিলেন রাজনীতিতে, যেভাবে ছেলে এসেছেন মেয়েও এসেছেন করে, হয়তো তিনি খুব ভালো রাজনীতিবিদ তৈরি হয়েছেন বা হননি, সেটা আলাদা কথা। ওই যে একটা খুঁটির জোর, এবং এই খুঁটির জোর মানে রাজনৈতিক সামাজিক খুঁটির জোর প্লাস জেন্ডার, এই দুইয়ের সমন্বয়ে আমরা, এবং পলিটিক্সে রাজনীতির জায়গাটা তো একেবারে বহুকাল ধরে পুরুষের, এবং যেগুলো খুব প্রগতিশীল বা র্যাডিক্যাল রাজনীতি, সেখানেও আমরা দেখব ছেলেদের সংখ্যা বেশি। সেখানে পুরুষ যিনি, তিনি সারাদিন রাজনীতির সঙ্গে যুক্ত, যিনি মহিলা তিনি সংসার নিয়ে টানছেন, সময় ওইদিকে দেওয়ারই থাকে না, তো যে ভাববো তো সে রাজনীতিটা করবে বাড়ির কখন? জিনিসটাকে এক্স্যাক্টলি, আমি এরকম অসংখ্য আমাদের বন্ধু বান্ধব উদাহরণ আছে যে পুরুষ যেহেতু হোল টাইমার, মহিলাও তাদের তাদের আলাপচারিতা হয়েছে, প্রেম বিয়ে সবই হয়েছে সেই রাজনৈতিক বাতাবরণে, কিন্তু তারপর তো তারা বিয়ে করেছে, তাদের সন্তান আছে, সেই সংসারটাকে তো টেনে নিয়ে যেতে হবে, সেটা মহিলা করছেন, সেটা তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, আমি সেটা ঢুকছি না। শিক্ষিত রাজনীতিবিদ হলে কি সমাজের বা দেশের বা স্টেটের উন্নতি হয়? হ্যাঁ, আমি মনে করি একটা তো বটেই, মানে শিক্ষা মানে ঠিক শিক্ষাগত যোগ্যতা, সে গ্র্যাজুয়েট না পিএইচডি এটা আমি বলছি না, কিন্তু এক ধরনের শিক্ষা তো বটে, আমাকে তো মানে ভাবতে শেখায়, ক্রিটিক্যালিটি শেখায়। সেই পর্যায়ে, মানে অভিনয় করতে গেলে, আমি যেহেতু অভিনেত্রী, বা একটা ব্যবসা করতে গেলে তোমাকে একটু পড়াশোনা করে করতে হবে, তো রাজনীতিবিদ হতে গেলে সমাজবিদ্যা, পলিটিক্যাল সায়েন্স, এগুলো নিয়ে তো নিশ্চয়ই চর্চা করা দরকার। আমার তো মনে হয় ভীষণ রকম, মানে সেটা সে পড়ুক বা সে সেই একটা পরিমণ্ডলে থাকুক যেখানে এই ধরনের জ্ঞান চর্চা করুক, মানে ক্ষমতার আগ্রাসন, মানে ফেড অন পাওয়ার থাকলে তো হবে না, কিন্তু এখন ঠিক সেটাই হচ্ছে। মানুষকে বোঝা, সমাজের যে বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে সেটাকে ধারণ করা, এমপ্যাথি, আমি মনে করি সংবেদনশীলতা, আমি মনে করি খুব খুব বড় একটা রিকোয়ারমেন্ট, যেটা কারণ নেই আর কি। এইটা মানে একজন নৈতিক ব্যক্তি বা নেতা, যদি আমি মানে রাজনীতি নিয়ে লেখাপড়া যদি না করি, তার কাজ তো সে মানুষের রিপ্রেজেন্টেটিভ, আমরা তো ভুলেই গেছি। পাওয়ার টু রিকল কনস্টিটিউশনে আছে যে তুমি ভাই আমাকে রিপ্রেজেন্ট করছো, তুমি কাজটা ঠিক করে না করতে পারলে মানুষ তাকে ফিরিয়ে আনবে, বলবে না তোমাকে আমি নেতা করবো না। আমরা করি নাকি? আমরা তো এখনো পড়ে আছি সেই সামন্ততন্ত্রে। সংবিধানের যে প্রিঅ্যাম্বলটা, যেটা হাতে নিয়ে বেশ মুভমেন্টের সময় ব্যবহার হয়েছিল, সেটাকে তো ইন্টারনালাইজ করতে হবে, যে সত্যি সত্যি আমি মানুষ হচ্ছি, সে তো স্বপ্ন দেখা। আচ্ছা, যেটা এখন মনে হয় যে আজ যে আইনটা নিয়ে প্রচন্ড সরব এবং ছোটবেলায় মনে হতো, এখনো কি সেটা হয়? সেটা হচ্ছে পণ প্রথা। মানে বাল্যবিবাহ যেমন আটকানোর চেষ্টা হচ্ছে, আমি জানি না কতটা আটকেছে, কিন্তু পণ প্রথাটা কি একদম বন্ধ করা গেছে? একদম বন্ধ একেবারেই নয়। মানে আমি যদি গোটা, মানে যবে থেকে পণ প্রথা বিরোধী আইনে, তো ব্রিটিশ আমল থেকে ভারতবর্ষে তৈরি হয়েছে, একেবারে আইন তৈরি হয়েছে মানে এটাকে থামানোর জন্য, সেখান থেকে যদি বলি কমেছে কিনা, নিশ্চয়ই কমেছে, কিন্তু বন্ধ হয়েছে না, একেবারেই নয়। আপাতত অন্যান্য অনেক বিষয় এসে গেছে, পণ প্রথাটা যেমন মানে কি বলবো, ডিসকোর্সের বাইরে চলে গেছে, ওটা যেমন এমন হয় না।
তার না অনেকগুলো সমস্যাও আছে। তার কারণ হচ্ছে যে কোনটাকে পণ বলবো আর কোনটাকে পণ বলবো না, এই আইনের মধ্যেই, মানে সর্ষের মধ্যেই ভূত, আইনের মধ্যেই অনেকগুলো সমস্যা আছে। মেয়েকে ব্যবহার করতে দিচ্ছি। এক্স্যাক্টলি। কারণ পণ প্রথার ক্ষেত্রে কি ছিল যে বর মানে বরপক্ষ সে এসে দাবি করবে যে তোমার মেয়েকে তুমি, মানে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে চাইবে, সে গাড়ি চাই, বাড়ি চাই, সোনা চাই, নগদ চাই ইত্যাদি, মানে যার থেকে বাংলা সাহিত্যতে অনেক অনেক এরকম আমরা জানি সেখানে চাওয়া হচ্ছে। এবার চাওয়া হলে সে কমপ্লেন করতে পারে ইত্যাদি ইত্যাদি। এবার যদি না চাইতেই মেয়ের পক্ষ বলে যে আমি আমার মেয়েকে এত এত গয়না দেবো, অমুক দেবো, সাউথ তমুক ইন্ডিয়ায় দেবো। তো একটা নিয়মই আছে, বা ছেলে যতটা পড়াশোনা জানে সেই অনুযায়ী তাকে সব দেওয়া হয়। খুব ইন্টারেস্টিং, আমি কিছু তথ্য পড়েছিলাম, নিউজ পেপার রিপোর্ট। সেটা হচ্ছে কেরালার অনেক, মানে কেরালা তো আমরা মনে করি যে লিটারেসি রেট সব মানে এই সাম্যের জায়গা থেকে অনেক অনেক এগিয়ে। তো কেরালার অনেক মেয়েরা তো নার্সিং শিখে তারপর মিডল ইস্টে যায়, দুবাই ইত্যাদি, সেখানে গিয়ে নার্সিংয়ে, কারণ সেখানে কাজ বেশি ইত্যাদি, মাইনেও বেশি। ইন্টারেস্টিংলি হচ্ছে একটি মেয়ের কথা যে সে ওরকম বহু বছর বাইরে আছে নার্সিং শিখে গিয়ে, সেখানে সে কেন বাইরে থেকে বেশ অনেক রোজগার করছে, সে তার নিজের বিয়ের যৌতুক নিজে জমাচ্ছে। মানে আমি বাবা মার ওপরে বোঝ হব না, আমি নিজের বিয়ের যৌতুক নিজেই জমাচ্ছি। তো এটা কি ইন্টারেস্টিং না যে আমি অন্যকে দেব বলে, এবং বিয়ের জন্য একটা অচেনা অজানা ছেলে অথবা চেনা ছেলে, যেটা হলো তো আরো খারাপ। মানে সে সবভাবে সে স্বাধীন, পরাধীন হওয়ার জন্য সে টাকা দেবে। কি আমি এটা পড়ে না খুব আমার অদ্ভুত লেগেছিল যে এমন মজ্জাগত। আমার একজন কলিগ ছিলেন, তো একদিন আমার বহুকাল আগে, তো সেই কলিগের সাথে গল্প করতে করতে ও দক্ষিণ ভারতে, তো সিরিয়ান খ্রিস্টান, কি একটা কথা বলতে বলতে ও বলেছে যে ডাউরি নিয়ে কথা উঠেছে। তো আমি তাতে বলে চাই কিছু মনে করো না, তোমার ধর্ম টেনে বলতে চাইছি না, কিন্তু কমিউনিটি তুমি বলছো সিরিয়ান খ্রিস্টান, মানে পণ প্রথার যদি আমরা ইতিহাস দেখি তাহলে তো সেটা একটা হিন্দু প্রথা থেকে এসছে, মানে এক সময় যেটা ছিল মেয়েকে দেব, মানে স্ত্রীধন থেকে পণ প্রথা ইত্যাদি ইত্যাদি। ও বলে এইসব জানি না। আমি তো তখন ওকে বলছি আরে তুমি তো সিরিয়ান খ্রিস্টান, মানে ডোন্ট মাইন্ড। আমি বলছে দ্যাট মাইন্ডের কি আছে, আমি বলছি সবার আছে। মানে ও বললো এটা জাতি ধর্ম নির্বিশেষে এত ডমিনেন্ট একটা কালচারাল টাইপ, সবাই সবাই নেয়। এবং তুমি কি এটা দেখেছো, মানে কোনো সমীক্ষা কি আছে যে ইন্ডিয়ার কথা বলছি, কোন স্টেটে সবথেকে কম নেওয়া হয়? নর্থ ইস্ট। বাঙালিদের মধ্যেও আছে। এই আমরা তো পণ প্রথা বলবো না, আমরা তো বলবো শালঙ্কারা মেয়েকে আমি দিচ্ছি। এইটা একটা আইনের প্রচন্ড মজার গল্প আছে, সেটা হচ্ছে যে এই নিয়ে অনেকগুলো চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, সে আমি যাচ্ছি না, সে সারাদিন লেগে যাবে, কানেকশন, কনসিডারেশন ইত্যাদি। তো একটা হচ্ছে পণ প্রথার আইনটার মধ্যে একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে কানেক্ট ইন কনসিডারেশন ফর ম্যারেজ। মানে মেয়ের পরিবার ছেলেকে যৌতুক দেবে, পণ দেবে, তাহলে সে ছেলের পরিবার কনসিডার করবে যে মেয়েকে নেওয়া যাবে। কেউ যে সিনেমায় আছে না, চলো এখান থেকে উঠে যাই কারণ ও আর যত টাকা দেয়নি। তারপর দেখা গেছে বিয়ের পরেও সেই চাওয়া এবং তাই নিয়ে পণের জন্য মৃত্যু ইত্যাদি ইত্যাদি। দেবযানী মণিক মামলা কেস সে কবেকার 80-র দশকের, এবং ভীষণ রকম কলকাতার বুকে আমরা জানি যে এই কেসগুলো আছে, মার্ডার ইত্যাদি ইত্যাদি। মানে সেটা শুধু পণ প্রথা দেওয়া নেবে না, পণের জন্য মৃত্যু, তাকে এরকম অনেক কেস। আমিও জানি, আমার ভাই এক জায়গায় পড়তে যেত, তার গাড়ি দেয়নি বলে তাকে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ভর্তি কিন্তু। এবং আইনে পণের জন্য মৃত্যু বলে আরেকটা একটা ক্লজ এলো 304-এর বি, মানে এখন তো ভারতীয় সংহিতা বিএনএস, যখন আইপিসি ছিল মানে ইন্ডিয়ান পিনাল কোড, তার একটা নতুন ধারা সংযোজিত হয়েছিল 80-র দশকে। তার সেটা ছিল 304-এর বি, সেটা হচ্ছে পণের জন্যে মৃত্যু। তারও একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প আছে। তো
এই যে তখন ওই নারীবাদীরা বলতে আরম্ভ করলো যে আরে এই পণ প্রথা তো বিয়ের পরে থেমে যায় না, সে তো চলতেই থাকে। তখন আবার আইনে একটা চেঞ্জ হলো যে ইন কানেকশন টু ম্যারেজ এই জিনিসপত্র দেওয়া নেওয়া, কিন্তু বলা হলো যে গিফট এর বাইরে, মানে তুমি যদি ভালোবেসে বউকে বা বরকে কিছু দাও, তত্ত্ব নিয়ে যাচ্ছে ভরে ভরে পয়সা দিয়ে দিয়ে। তত্ত্ব ইজ নট পণ। শালঙ্কারা কন্যা পণ নয়। এবার আজকের যুগে দাঁড়িয়েছে বোকা নাকি লোকজন যে ডাইরেক্টলি বলবে এই তুমি এত নগদ দাও, এত টাকা দাও, থোড়ি না বলবে আপনি ভালোবেসে মেয়েকে যা দেবেন তাই নেব। আর মেয়েগুলোও তেমনি গুচ্ছ গুচ্ছ জিনিস নিচ্ছে। এবারে এবং একটা এরকম মেয়ে যে কেরালায় গিয়ে নিজে অন্যের জন্য যে অন্যের জন্য তৈরি করছে। তো এখন পণ, এবং যেহেতু গিফটের কোনো সিলিং দেওয়া হয় না যে আচ্ছা তুমি যদি 1 লাখের ওপরে জিনিস দাও তাহলে সেটা পণ, কারণ বলা হলো যে ভারতবর্ষ এতই শ্রেণী বিভক্ত, আমার কাছে 10,000 খুব কম হতে পারে, আরেকজনের কাছে 10,000 বা 1 লাখ অনেক হতে পারে, 1 মিনিটের ব্যাপার। তো তুমি ওরকম কোনো সিলিং করতে পারবে না, তার ফলে গিফটের নামে পণ চলছে। এবং মেয়েরা এর যদি বিরোধিতা না করে, যে কটা কেস এক্স্যাক্টলি সে যখন দাঁড়িয়ে বলেছে যে এইটা আসলে তুমি পণ চাইছো, আমি এই ছেলেকে রিজেক্ট করলাম, সেই ক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট। আর পণ দেওয়া নেওয়া দুটোই অফেন্স আসলে, বলো ওই অন্যায় যে করে অন্যায় যে সহের, তাতে যে পণ দিচ্ছে এবং যে পণ নিচ্ছে দুজনেই অপরাধী। এবার একজন সে কমপ্লেন করতে গেলে তো সেও অপরাধী হয়ে যাওয়ার তার একটা চান্স হয়, যদি না প্রথমেই মেয়েটি বলে যে তুমি যেটা করছো সেটা পণ চাইছো, আমি পুলিশের কাছে যাচ্ছি। তার ফলে পণ প্রথা আছে, পণের জন্য মৃত্যু তো অহরহ এখনো দেখা যায়, এবং সেগুলো সব অ্যাক্সিডেন্ট হয়। একদম না, আমি তোমাকে 2001-এর কথা বলছি, এবং এটা এখনো কি ভালো পড়াশোনা, মানে কি করে যে জোর করে কেন বিয়ে দিল, আমি জানি এই বিয়ে কনসেপ্টটাই উঠে যাওয়া সেটা আবার এত ঝামেলায় যাওয়ার কি দরকার। ভারতবর্ষের অধিকাংশ আইন কিন্তু ওই বিয়ে ঘিরে এবং বিয়ের মধ্যে বা পারিবারিক স্তরে কি কি ধরনের ভায়োলেন্স 498 এর মানে সব 498 এটা নিয়ে বেশ। একটু বলো। এই তো পণ প্রথা নিয়ে এরকম, এগুলো সব 80-র দশকের আইন। হ্যাঁ, তো দেখা গেল যে এই ডাউরি দেওয়া নেওয়া, পণের জন্য মেয়েটাকে জ্বালিয়ে দিচ্ছে। খুব ইন্টারেস্টিং গল্প দেখা যাচ্ছিল এখানেও একটা নারী বাড়ি। এই যে আমি বলছি না, আইনটা আসলে দেখানো হয় যে খুব হাই অ্যান্ড ড্রাই, শেষে গিয়ে এরকমটা নয়। এটা দিল্লি চণ্ডীগড়ের গল্প। সেখানে দেখা যাচ্ছে নিউজ পেপারে রিপোর্ট বেরোচ্ছে যে স্টোভ বার্স্ট করে, তখন ওই স্টোভ ছিল না, জনতা স্টোভ, সেই স্টোভ বার্স্ট করে মেয়েরা মারা যাচ্ছে। তো তখনকার 80-র দশকের যারা নারী আন্দোলন তখন সবে সবে হচ্ছে, তাদের বলছে যে এত স্টোভ বার্স্ট করছে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। এবার তারা বার করতে আরম্ভ করেছে, এ করে মনে হচ্ছে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে, এবং এটা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন মোটামুটি বড় শহরগুলোতে। এবং এই একটা প্যাটার্ন করে তখন তারা ল কমিশনকে বলছে এখানে মনে হচ্ছে একটা কিছু গন্ডগোল হচ্ছে, এটা মেয়েগুলোকে মেরে ফেলা হচ্ছে। এগুলো সবকটা কিচেন ডেথস হতে পারে না, মানে প্রায় সবই স্টোভ বার্স্ট করে মৃত্যু, বা ভুল করে গায়ে আগুন লেগে গেছে, হ্যাঁ ঠাকুরের পুজো দিতে গিয়ে গায়ে আগুন লেগে গেছে, অনেক সিনেমাও হয়েছিল এই সময়। ল কমিশন এই সবকটা নিউজ পেপার এদের প্রতিবেদনটি পেয়ে তখন একটা বলে যে এটা একটা আলাদা রকমের অপরাধ তৈরি হচ্ছে, এবং সেই প্যাটার্নটা হচ্ছে এই মেয়েগুলো হচ্ছে সদ্যবিবাহিতা, মোটামুটি 23-24 বছর বয়স, সদ্যবিবাহিতা মেয়ে, এদের সন্তান নেই, বা সন্তান থাকলেও খুব ছোট্ট ছেলে বা মেয়ে আছে। এরা কেউ নিজেরা চাকরি করেন না, এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে দেখা গেছে বিয়ের আগে একটা কোনো পণের জন্যে দাবি হয়েছিল, তাই নিয়ে একটা কোনো ঝামেলা হয়েছিল, তারপর যাই হোক বিয়েটা হয়ে গেছে। এবং তারা বলে এগুলো প্রত্যেকটা পণের জন্য মৃত্যু। এবং সেইভাবে 304-এর বি, এই যে যেটা তুমি বলছো, এইটা তখন আমাদের আইনের মধ্যে ঢুকলো, পণের জন্য মৃত্যু হলো। কিন্তু দেখা গেল বেশ কিছু কেস যে না, পণের জন্য মৃত্যু হচ্ছে না, পণ নিয়ে শুধু মেয়েদের যে শ্বশুর বাড়িতে নিগৃহীত হতে হয় সেটা শুধু পণের জন্য হচ্ছে তা না, নানাবিধ কারণে হয়।
তুমি যথেষ্ট টাকা আনোনি, তোমাকে যথেষ্ট ভালো দেখতে না, তুমি যথেষ্ট ফর্সা না, ছেলে দাওনি, তুমি ছেলে দাওনি, বা তোমার সন্তানই হয়নি, তুমি ভালো রান্না করো না, তুমি বেশি কথা বলো, পাড়ার লোক, এক্স্যাক্টলি। তাহলে সেটা তাহলে গোটাটাই পণ্যের জন্য হচ্ছে এরকমটা না, পারিবারিক স্তরে অনেক রকম নির্যাতন হয়, যেটা অনেক সময় শারীরিক নাও হতে পারে, মানসিক। মানে ভায়োলেন্স মানে ফিজিক্যাল, এটা ভাবার বাইরের একটা জায়গা। এবং 498 এলো আবার একটা নতুন আইন আবার ঢুকলো, মানে পণের জন্য মৃত্যু ঢুকলো, আর 498, এগুলো সবই ওই 83 86 এই সময়টা 498 ঢুকলো, যে শ্বশুর বাড়িতে বিবাহিত মেয়ের ওপর মানসিক অথবা এবং দুটোই অ্যান্ড/অর শারীরিক যদি কোনো রকম অত্যাচার হয়, সেটা 498 এর মধ্যে এলো। এইভাবে 498 ঢুকলো। তারপর অনেক দিন জল গড়ালো, 80 থেকে 21 শতাব্দী, যেখানে আইন হলো, আইনের ফাঁকও তৈরি হলো, মিসইউজের স্টার্ট হলো। এক্স্যাক্টলি। মিসইউজ কোন ক্ষেত্রে করে? মানে তো শুনি যে আমার নামে কেস করেছে, আমি কিছুই করিনি। এমনিতেও তো ছেলেরা কিচ্ছু করে না, সেটা আমার। হ্যাঁ, এবার না এটা খুব কমপ্লিকেটেড, মানে আমি না খুব মিসইউজের এই তত্ত্বটা খুব মানি না। তার কারণ বলছি, তার মানে কি কোনো মিসইউজ হয় না সেটাও নয়, যে কোনো আইনের তো মিসইউজ হয়। ভারতবর্ষে সব আইন দারুণ ঠিক হয়, একমাত্র মিসইউজ 498-এ, বা একমাত্র মিসইউজ কি পক্সো। তো আমাদের তো ট্যাক্সেশনের এত আইন আছে, তো এত ট্যাক্স ইভেশন হয় কি করে? কিন্তু আমি একবারও বলছি না যে কোনো মিসইউজ হয় না, এটা কোথাও হতে পারে না। কিন্তু একটা জিনিস, প্রথমত মিসইউজের এই যে একটা ধুঁয়ো তোলা, এর কোনো পরিসংখ্যান নেই। ডোমেস্টিক ভায়োলেন্সের, রেপের, সবের পরিসংখ্যান আছে, এবং যে কোনো সরকারি পরিসংখ্যান মানেই সেটা আসলে যা ঘটছে তার চেয়ে কম, কারণ সবাই তো যাচ্ছে না পুলিশের কাছে। 1%ও নয়। আমাদের বাড়িতে যারা কাজ করেন, ডোমেস্টিক হেল্পাররা, তাদের তো রেগুলার বররা এসে গলা টিপে নিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। তো ভয়ঙ্কর ডোমেস্টিক ভায়োলেন্স, এটাটা তো কেস হয় না, এবং থানা থেকে নেয় না কেস। তারাও ভয় পায় থানা, যে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা গেলে যতটা মানে তাও একটু আমল দেবে। হ্যাঁ, শিক্ষিত আমরা ওরম এরম কেসে গেছি, মানে যখনই এরম কেস নিচ্ছে না, তারপর আমরা কয়েকজন গেলাম, তখনই হ্যাঁ বসুন ম্যাডাম, চা খাবেন, আমি কেস নিয়ে নেওয়া হলো। তো তাই জন্য আইনের কাছে পৌঁছানোর তো সহজ না। তো যদি ব্যাক করি, তো মিসইউজ মানে মিসইউজ হচ্ছে না আমি বলছি, কিন্তু তাহলে কারা করছে? যেখানে আমরা বলছি, যেটা তুমি এখনই বলে, একটা সারনেম চেঞ্জের জন্য আমার জুতোর শুকতলা খুইয়ে ফেললাম, তোমার কানেকশন ইত্যাদি নিয়েও, তার মানে ঠিক মানে ভুড়ি মেয়েরা গিয়ে মিসইউজ করছে, আসলে বড়গুলো ধোয়া তুলসী পাতা তাদের এগেনস্টে কেস করছে, এটা তো নয়। তাহলে কারা করছে? যাদের প্রতিপত্তি আছে, যারা আপার মিডল ক্লাস, একেবারে উচ্চ শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত, তারা টাকা বুদ্ধি রাখে, তারা জানে, গুছিয়ে করতে পারে, তারা আইনটা জানে, আইনের ফাঁক জানে, তাই সেই ফাঁকগুলোকে পয়সা দিয়ে লয়ারকে এমপ্লয় করে, লয়ারের এটা কারা? কত পার্সেন্ট? আমি বারবার ফিরে যাই যে কতজন, একজন হলেও সেটা মিসইউজ, আমি সেটা, কিন্তু এর পরিসংখ্যান কি? এই পরিসংখ্যান আজও নেই। যেটা আছে সেটা হচ্ছে অ্যানেকডোটাল এভিডেন্স। আমিও চিনি, খুবই ঘনিষ্ঠ, বোঝাই যাচ্ছে যে এটা জেনারেলি উচ্চবিত্ত ছেলেটি, এরকম একাধিক কেস তুমি সব এখানে যতজন আছেন সবাই একজন করে বলে দিতে, অন্তত একজন আছে যেখানে মেয়েটি। কিন্তু এটা দেখতে হবে আমাদের অবস্থান কি, সামাজিক শ্রেণীগত অবস্থান কি। এই ধরনের জায়গা থেকে কিছু এরকম কেস হতে পারে, বা সাইকোলজিক্যাল ভায়োলেন্সের কেসও হতে পারে, এবং ছেলেদের কোনো জায়গা নেই আইনে গিয়ে বলা যে আমার বউ আমার সঙ্গে যেটা করছে সেটা একটা ভার্বাল ভায়োলেন্স, তাদের জায়গা নেই আইনে, অন্য আইন করতে পারে। হচ্ছে না তা নয়,
কিন্তু বারবার আমি ওইটাই ফিরে যেতে চাই যে যেই মুহূর্তে সেই ভায়োলেন্সের, ছেলেদের পক্ষে বলাও খুব মুশকিল কারণ পিতৃতন্ত্রের শিকার তো তারাও, আমি ভায়োলেন্টের শিকার হচ্ছি এটা তারা বলতে পারবে না, আমি অত্যাচারী হচ্ছি সেটা তাও বা চলে, অত্যাচারের শিকার হচ্ছে এটা ছেলেরা বলবে না। কিন্তু ওই জায়গাটাই যে যেই মুহূর্তে এরকম কোনো এরকম বেশ কিছু কেস খবরের কাগজে এসেছে যেখানে ছেলেটি শেষ অবধি সুইসাইড করেছে, বড় নোট রেখে গেছে, আতুল সুভাষের একটি কেস এই বছর 2 আগে 25-এর গোড়ার দিকে বেরিয়েছিল বা 24-এর শেষের দিকে, ছেলেটি ভীষণ রকমভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং জর্জরিত তার স্ত্রীর ভায়োলেন্সের জন্যে, এবং পুরোটাই মানসিক, এবং শেষ অবধি তিনি আত্মহত্যা করেন। এবং সেইটা নিয়ে ভীষণ রকম লেখালেখি হয়েছিল, আমি মনে করি অবশ্যই করা উচিত কারণ খুবই খুবই দুঃখজনক। কিন্তু সেখান থেকে পুরো জিনিসটা ঘুরে গেল যে মেয়েরা এই এত মিসইউজ করে ইত্যাদি। আবার আমি বারবার ওই প্রশ্নটা করার চেষ্টা করছি যে ঠিক এইটা অত্যন্ত আনফরচুনেট যেটা হয়েছে, আচ্ছা আমার একটা মেয়েটি প্রশ্ন যাবে হচ্ছে কোথায়? যে শ্বশুর বাড়িতে যেতেই হবে এই আইনটা আছে নাকি? এই না ধ্যাত নেই না, না, এরকম কোনো আইন কোথাও নেই, মানে মেয়েদের কোথাও শ্বশুর যেতে বাড়ি যেতেই না, হবে। ভ্যাট এর কোনো আইন নেই, এটা সম্পূর্ণ সামাজিক। বেশ কিছু গোষ্ঠী আছে ভারতবর্ষে সেখানে পুরুষ মহিলার বাড়ি এসে থাকে, আমরা নর্থ ইস্টে জানি, আমরা কেরালার নায়ার্সদের জানি, সেখানে পুরুষ রিলোকেট করে, হ্যাঁ, বা দুজনে, আমরা যেরকম বলি দুজনেই বেরিয়ে এসে একটা নতুন জায়গায়, খুব অবস্থা খারাপ হয়তো তারা কিছু সাহায্য, একটা 1 রুম ফ্ল্যাটে থাকলে এরকম কোনো আইন ফাইন নেই। তুমি কতটা মানে তোমারও মেয়ে আছে, হ্যাঁ, তুমিও মানে সংসার করো, তোমার মানে তুমি হ্যাঁ 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 তো তুমি বিবাহিত, তুমি কতটা মানো আর মানো না এটা মানে জানতে। আমি না বিশেষ পারি না। আমার এক ছাত্র ছিল, সে আমাকে খুব ভালো প্রশ্ন করছিল, এখন সে নিজেও পড়ায়, তো আমি জেন্ডারের ক্লাস নিই, তো জেন্ডার অ্যান্ড ল, তো এইসব নারীবাদী কথোপকথন হচ্ছে অনেক পরে, সে ছাত্র থাকাকালীন বোধহয় শেষের দিকে করেছিল, বলছে এই যে আপনি এত কথা বলছো কিন্তু তাহলে তুমি বিয়ে করলে কেন, বিয়েটাও তো একটা পিতৃতন্ত্রের, বলছে কারেক্ট, খুব ভালো, হ্যাঁ, একটি বাচ্চা 21 বছরের ছেলে আমায় প্রশ্ন, এই ছেলে খুব সেন্সিটিভ, আমি তো বলছিলাম ঠিক প্রশ্ন, বিয়ে না করলে পারতাম, কেন যে করেছিলাম যাই না, কিন্তু করে ফেলেছিলাম। তখন তখন বলছিলাম যে জানো তো, একটা তো বয়স, আরেকটা হচ্ছে যে ইউ চুজ ইউর ব্যাটলস, হ্যাঁ, তুমি তো সব লড়তে পারবে না। আমার মানবাধিকারের অনেক জিনিস নিয়ে লড়ার কথা, আমি কুয়ার আন্দোলনে শরিক হতে চাই, আমি ডিসেবিলিটি রাইটস আন্দোলনে শরিক হতে চাই, আমি শ্রেণীহীন সমাজের আন্দোলনে শরিক হতে চাই, আমি তো সব কটা করতে পারবো না। তো আমার জীবনের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমি এর সঙ্গে থাকতে পারি, কারণ আমার মনে হয়েছিল এবং এখনো মনে হয় যে এই সম্পর্কটা সাম্যের একটি সম্পর্ক এবং মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক, সাম্যের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। তাতে আমার মনে হয়েছিল যে আমি বিয়ে করতেও পারি, বিয়ে না করেও থাকতে পারতাম। তাতেও ভাবলাম এই বাবা, এই লিভ টুগেদারের একটা আলাদা ব্যাটেল, হ্যাঁ, মানে ওই ব্যাটেলটা আমি তখন এন্থু ছিল না ফাইট করা, কেন করেই ফেলি বিয়ে, হ্যাঁ, তো ঠিক আছে, তো সেই শৈশাবুত করে বিয়ে, ওইসব কিছু টিচ্ছু হয়নি, তো শৈশাবুত করে বিয়ে করে ফেললাম। তো আমার কাছে ওইটা খুব ইম্পর্টেন্ট, মানে যেহেতু বৈবাহিক প্রথা এবং আইনটা হেটেরোসেক্সুয়াল, কারণ আমাদের দেশ তো দুজন, হ্যাঁ হ্যাঁ, সেম সেক্স বিয়ে তো আবার সেটা চলে গেল, আবার হয়তো আসবে, বিয়ে বলো বা যাই বলো একসাথে থাকাটা, তাই জন্য আমি বিয়ে করলাম। এবং এই যত আমার মনে হয় ওইটাই কোষ্ঠী পাথর, যে এই সম্পর্কটা প্রথমে দুজনেই কাজ করে কিনা, মানে এক্সপ্লয়টেটিভ নয়, সাম্যের ওপর আছে কিনা, সাম্যের সম্পর্ক কিনা, বন্ধুত্বের সম্পর্ক কিনা, শেয়ার করতে পারার সম্পর্ক, তার বেস্ট ফ্রেন্ড হওয়া, কাজ শেয়ার করতে পারে, কাজ, এবং হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট যে সেই বন্ধু তখনই হবে যখন সে আমার কথা ভেবে আমার এক্স্যাক্টলি এইটা, এবং যদি সন্তান থাকে তাকে লালন পালন বড় করার দায়িত্বটা মোটামুটি ভাবে সমানভাবে হচ্ছে কিনা, এইগুলো আমার মনে হয় খুব
বড় ইন্ডিকেটর আর কি। আর তোমার এই যে স্টুডেন্টের কথা বললে যে এই যে পড়ে তার মানে কিরকম স্টুডেন্টের ইন্টারাকশন, মানে তারা কিভাবে তোমার এইটা দুটো হয়, মানে এ তো ব্যাচ বাই ব্যাচ আলাদা হয়। তবে এই যে আইন পড়তে গেলে এই ধরনের সাবজেক্টগুলো পড়তে হবে কেন, এই বিষয়গুলো সমাজতত্ত্ব আইনের সাথে কি, বা ইতিহাস কেন পড়বো, আমার মনে হয় খুব জরুরি পড়া। এবং শুধু মানে একেবারে গোড়ার দিকে নয়, তখন বয়স কত 18-19, আমার মনে হয় পরের দিকেও পড়া উচিত। কারণ যতক্ষণ না আইনটা তো বাইরে থেকে আসা কিছু না, এই আইনটা তো সমাজে যা ঘটবে সেখান থেকে। তারই প্রতিফলন। একটা ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে তো একটা আইনের জন্ম। তো আমাকে যদি আইনটা যেই সমাজে ব্যবহৃত হবে সেই সমাজটা যদি আমি না বুঝি, তাহলে আমি আইনটা বুঝবো কি করে? তো আমি এটাই বলার চেষ্টা করি ছাত্রছাত্রীদের, শোনে মানে সব প্রত্যেক ব্যাচেই কিছু ইন্টারেস্টেড, কিছু যে কোনো সাবজেক্টেই হয়, তবে না তাদের কাছে আইন এবং সমাজের আন্তঃসম্পর্কটা জীবন্ত করে তুললে তখন কিন্তু তারাও রেসপন্ড করে, কথা বলে, বা সেই সময় হয়তো ব্যাপারটা কতটা গভীরে ভাবলো না। এরকম বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা 5 বছর পরে এসে বলেছে, যখন বলেছিলেন আমার মনে হয়নি, আজ আমি মনে করি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এই যে আপনি জেন্ডার পড়াতেন, ভাবতাম কি আপনি জেন্ডার বলেন, মানে বিয়ন্ড দ্য বাইনারি পড়াই আমি। কিন্তু সে যখন চাকরি করতে যাচ্ছে এবং সেখানে একজন রূপান্তরকামী মানুষ আছেন, তখন তার মনে হচ্ছে আচ্ছা সত্যি তো এই 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 মানুষটিকে আমি কিভাবে ট্রিট করব। সে এখন অনেক, তখন বলছে ওই যে আপনি 10 বছর আগে ক্লাসে বলেছিলেন, আজ আমার মনে হচ্ছে তখন যদি আর একটু মন দিয়ে শুনতাম। তো আমার কাছে এগুলো খুব বড় পাওনা, যে কোথাও একটা তার থেকে যায়। সব একটু কি এখনকার স্টুডেন্ট আর আগের মধ্যে চেঞ্জ হয়েছে অনেক, মানে আমি অনেক বছর পড়াচ্ছি তো, প্রায় 25 বছর। মানে আমারই ভালো লাগে যে হোম মেন কথাটা আমি বললাম, এটা কিন্তু আমার মেয়ে বলেছে, কেন মেন থাকবে, মানে আর একটা 8 বছর ক্রস করে 9 পড়বে, সে যদি ভাবতে পারে তার মানে নিশ্চয়ই আরেকটু বড়রা ভাবনা চিন্তা পরিবর্তন ঘটছে। একটা 9 বছরের বাচ্চা উইমেনে মেন থাকবে কেন, এটা তো আমার মনে হয় এই যে আগে মানে আমাদের যারা পূর্ব নারীরা ছিলেন, বা পূর্ব নারী এবং পুরুষ যারা ছিলেন, তাদের অবদান কিন্তু আস্তে আস্তে এই নতুন প্রজন্ম তাদের মধ্যে ঢুকে যায়। মানে এইটা না একটা ধারাবাহিকতা আছে, চতুর্দিকে যা শুনছে এরা কিন্তু অনেক তাড়াতাড়ি পিক আপ করে। ডিভোর্স নিয়ে বোধহয় ছেলেমেয়েদের অত মাথা ব্যথা নেই, শান্তিতে থাকাটা জরুরি। হ্যাঁ, আমি দেখেছি কিন্তু মানে জেন্ডার নিয়ে 25 বছর আগে আমাকে যতটা কথা বলতে হতো, এখন হয়তো মানে গভীরে হয়তো জানে না, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই যে একটা ছোট্ট 9 বছর যদি বলে আছে উইমেনে মেন কেন থাকবে, তার মানে কিন্তু অনেক দূর চলে গেছে। আমার মেয়েও গতকাল বোধহয় বলেছে, আচ্ছা তুমি কি উইমেন WOMEN কথাটা জানো? আরে এই কথাটা তো আমরা কয়েকদিন আগে বলছিলাম, মানে তার বয়স 14। তো আমি আমার মনে হয় ওই একটা জায়গা তৈরি হয়েছে। এবং অনেক এবার আমাকে বলে যে গণসঙ্গীত তুমি শিখেছো, এটা কি তোমার এই বিষয়ে ছোটবেলা থেকেই তার মানে ইন্টারেস্ট ছিল? কবে থেকে শিখলে গণসঙ্গীত? না, ছোট বয়সে না, ছোট বয়সে আমি একেবারে মানে ক্লাসিক্যাল শিখেছিলাম ছোট বয়সে। হ্যাঁ, দিদি কিন্তু খুব ভালো গান গায়। না, একটুও ভালো গাই না, না ইন্টারেস্ট আছে। আমি ছোট বয়স থেকে বাড়িতে গান বাজনা মানে বাজতো, মানে সেই ভীষণ ইন্টারেস্টিং, আমাদের সেই রেকর্ড প্লেয়ার ছিল। কিন্তু সেইটা মূলত ক্লাসিক্যাল শিখেছি, ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি। আর একটু বড় বয়সে একটা স্বল্প সময়ের জন্য রবীন্দ্রসঙ্গীত শিখেছি। গণসঙ্গীতে ইন্টারেস্টটা বেসিক্যালি আমার এই অ্যাক্টিভিজম, কাজ, পড়া, মানবাধিকার নিয়ে ইন্টারেস্টটা তো অনেক, আমার মনে হয়েছিল গণসঙ্গীতে এর সাথে ওতপ্রোত জড়িত, শুনতে খুব ভালো লাগতো। তো এই বন্ধু বান্ধব, চেনা, পরিবারের কিছু লোকজন, এই সূত্রে গণসঙ্গীতে আসা অনেক পরে, মানে MA পাশ করার পরে আমাদের একটা ছোট্ট দল ছিল, আমরা গান টান গাইতাম। তারপর সে দল উঠেও গেল সময়ের, এতে অন্যমুখ বলে একটা দল, আমরা সবাই মিলে সেই সলিল চৌধুরী, IPTA, অমুক তমুক এসব গান গাইতাম। কিন্তু কলকাতায় গণবিশান বলে একটি গণসঙ্গীতের গ্রুপ
77 সাল থেকে আছে, মানে এমার্জেন্সির পরে, জরুরি ব্যবস্থার পরে এই দলটা তৈরি হয়েছিল, সেটা ধারাবাহিকভাবে চলছিল। তো আমি ওই বছর 20 আগে, তখন আমার মনে হয়েছিল যে আমাদের সেই দলটা তো উঠে গেল, আমি যাই, এখানে জানতাম। তো তারপর তারাও বললো ঠিক আছে চলে আয়, গান গাইতে পারিস, একটু গেয়ে শোনা 2 লাইন, চলে আয়। মূলত হচ্ছে তুমি থাকবে, একটা রাজনৈতিক চেতনা সেটা ডিমান্ড করে, বেসিক্যালি মানুষের মুক্তির গান গাইবে, যে কোনো মানুষের মুক্তির গান। মানে আমি কি শুনতে পাবো একটু? এই এটা হচ্ছে প্রশ্ন। আমি কিন্তু শুনতে চাই এবং গণসঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের এই অনুষ্ঠানটা থেকে তোমার যদি মনে হয় যে কোন গণসঙ্গীত মেয়েদের জন্য যেটা প্রযোজ্য একটা, কিন্তু এবার আমরা একটু অনুষ্ঠানটা শেষের দিকে যাব, সেটা হচ্ছে তোমার জন্য একটু ঝটপট আগুনে ঝাঁপ, আগুন নিয়েই কথা হচ্ছিল এতক্ষণ, এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। এ বাবা, এতে আমি কমপ্লিটলি জিরো। আমরা ওরকম হ্যারাসমেন্ট মানে আমি কখনোই জিজ্ঞেস করব এমন কোনো প্রশ্ন। জীবনের কোনো ইচ্ছে এখনো পূর্ণ হয়নি, রয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক। একটা বলো। প্রচন্ড বেড়াতে চাই সব সময়, সুমিতার মতন টপ করে কোথায় যেন বেরিয়ে যায় সর্বক্ষণ দেখি। সুমিতা দিও বই বানাতে গিয়ে বন্ধ গেছে। মানে আমি শুধু ভাবতাম আমি যদি সব ঝাঁপি ফেলে এই মুহূর্তে বেড়াতে যেতে পারতাম, যে আজকে রইলো ঝোলা চললো ভোলা, এটা আমার মানে সব টপ মোস্ট। হ্যাঁ, আবার ঢুকেও দেখেছি হিমালয়ের বই দেখেই আরো চলে যায়। হ্যাঁ, সুমিতাকে দেখলেও হয়, বই দেখলে আরো হয়। হ্যাঁ, ট্রাভেল। কন্টিনেন্টাল নাকি মোগলাই খানা? কঠিন চয়েস এটা, যখন যেটা না এখন কি ইচ্ছে করছে এই মুহূর্তে খেতে, ভীষণ গরম, তাই জন্য মোগলাই নয়, কন্টিনেন্টাল। হ্যাঁ, আমার এই স্যালাডটাকে আমরা খেয়ে নিয়েছি, এই ভীষণ ভালো, Thank এটা you. দারুণ দারুণ। দেখো কন্টিনেন্টাল মিলেও গেল, মোগলাই তো ডেফিনেটলি নয়, ডেফিনেটলি। ছাত্রছাত্রীদের থেকে পাওয়া উপহার মনে থেকে গেছে চিরকাল, এরকম একটা যদি একটা বলো। অনেক তো আছে আমি জানি। ও, আমার না একটা দুল ফেটিশ আছে, আমি দুল পড়তে খুব ভালো। তোমার এই দুলটা খুব সুন্দর। আমার একটি ছাত্রী এসে হঠাৎ একদিন একটা ছোট্ট বাক্স দিয়ে, খুব সেখানে খুব লাজুক, ম্যাম দিস ইজ ফর ইউ বলে পালিয়ে গেল। বললাম খুলে দেখি দুল, আমার না এত খুব ভালো লেগেছিল। এগুলো ছাত্রছাত্রীদের মনে রাখা সবই খুব ভালো। এটাই বললাম যে কোনো একটা, যে কোনো। বারবার দেখতে ইচ্ছে করে। তুমি তো সিনেমার কথা বললে, এমন কোনো সিনেমা যেটা তোমার মনে হয় যে আবার দেখি আবার দেখি? এটা না অনেক আছে, একটা এই মুহূর্তে যেটা মনে পড়ছে। এটা হচ্ছে যখন কিচ্ছু করতে ইচ্ছে করছে না, ব্ল্যাঙ্কলি করে দেখে, তখন আমি সবসময় সোনার কেল্লা দেখি, মানে বা গোপী নাইন বাঘা বাইন দেখি একেবারে। হ্যাঁ, শেষ প্রশ্ন হচ্ছে প্রিয় গানের পংক্তি। আমার এই মুহূর্তে এই গানটা বোধহয় অন্য কারণে মাথায় ঘুরছিল, এবং আমার অন্যভাবে আমি দেখি, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, মানে কোনো কিছুই আসলে শেষ হয় না। রবীন্দ্রনাথ যেই সেন্সে আমি মনে করি যে যখন মনে হয়, আর এখন এমন একটা সময় দাঁড়িয়ে আছি যে সব কিছু কেমন মনে হচ্ছে না শেষ হয়ে গেছে, চতুর্দিকে এত ধ্বংস, আমার শুধু মনে হয় যে আমরা মানে আশা করা ছাড়া তো আর কিছু নেই, মানে ইউ হ্যাভ টু হোল্ড অন টু হোপ। তাই আমার মনে হয় শেষ নাহি যে শেষ কথা বলবে, সব শেষের পরেও সেটাও একটা শুরু, কোথাও একটা হোপ করা, কি জানি হঠাৎ এটাই মনে হলো। আচ্ছা, তোমার জন্য কিছু উপহার আছে, সেইগুলো দেব। ডেজের তরফ থেকে একটা 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ, দারুণ। প্রতিক্ষণের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। যে বইটা বাসনা চর্চা লাস্ত্রাদার, সেই লাস্ত্রাদা পাবলিকেশনের তরফ থেকে আছে 30%-এর ভাউচার। আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা, ও স্টোর, এখানেই চশমার দোকানটা, তার তরফ থেকে আছে একটা 25%-এর ভাউচার। বিবনের অনেকগুলো স্যালন আছে, তার তরফ থেকে আছে একটা 500 টাকা অফের ভাউচার। আমার এই পোশাকটা দিয়েছে হচ্ছে শিল্পী সিনহা, এই গরমের জন্য খুব আরামদায়ক। শিল্পী সিনহা ডিজাইনার, সেটা পেয়ে যাবে ইনস্টাগ্রামের পেজে, এবং আপনারা যদি আমাদের নিচে একটা কোড যাচ্ছে, সেই কোডটা দিয়ে ওইখানে দেন মেসেজ করেন, তাহলে আপনারা পোশাকের ওপর একটা আকর্ষণীয় ডিসকাউন্টও পেয়ে যাবেন। থ্যাংক ইউ শিল্পী সিনহা। এবার অনুষ্ঠান শেষ করব একটা গণসঙ্গীত দিয়ে। গণসঙ্গীত শুনলেই মনে হয় যে বেশ একটা রিদমিক এরকম, কিন্তু এই গানটা সেরম নয়, কিন্তু মেয়েদের গান। আমি 2-3 লাইন গাই। তো এই গানটা আমাদেরই একজন
নারী আন্দোলনের কর্মী স্বপ্নাদির লেখা। তার সুর দিয়েছে গণবিশান এবং জলি বাগচি, যিনি গণবিশানের ছিলেন আর কি, কর্ণধার তার। তো ওই গানটার একটা প্রেক্ষিত আছে, সেটা হচ্ছে তসলিমা নাসরিন যখন তার উপর ফতোয়া জারি করা হলো, তখন উনি এখানে কলকাতায় থাকতে চেয়েছিলেন এবং কলকাতাও তাকে থাকতে দেওয়া হলো না, এবং উনি তখন মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং তারপর তো বাইরে চলে গেলেন। তো সেই প্রেক্ষিতে স্বপ্নাদি গানটা, মানে গানটা না, কবিতাটা লিখেছিল। আর তখন গণবিশানে আমরা এটা দিয়েছিলাম, তখন গণবিশান সেটার একটা সুর করেছিল, কিন্তু খুব ফুট ট্যাপিং নয় আর কি, একটু স্লো, কিন্তু আমি জাস্ট 2 লাইন গাইছি। নষ্ট মেয়ে না হয় হলি, কি হবে তোর ক্ষতি? পতিব্রতা নাই বা হলি, সীতার মতো সতী। লক্ষ্মীমন্ত না হয়ে তুই সৃষ্টি ছাড়াই হলি। মাথায় হাঁটা সমাজটাকে পায়ে হাঁটা দেখি, মাথায় হাঁটা সমাজটাকে পায়ে হাঁটা দেখি। নষ্ট মেয়ে না হয় হলি, কি হবে তোর ক্ষতি? পতিব্রতা নাই বা হলি, সীতার মতো সতী। লক্ষ্মীমন্ত না হয়ে তুই সৃষ্টি ছাড়াই হলি। মাথায় হাঁটা সমাজটাকে পায়ে হাঁটা দেখি, মাথায় হাঁটা সমাজটাকে পায়ে হাঁটা দেখি। আমাদের এই পর্বের প্রশ্ন হলো আমাদের আজকের অতিথি রুচিরাদি বিশাখা গাইডলাইন প্রসঙ্গে ভাউরি দেবীর জীবনের কথা বলেন। ভাউরি দেবী কোন গ্রামে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হন? ভাউরি দেবী কোন গ্রামে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হন? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচে দেওয়া হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমনা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ।